ভীষণই উইয়ার্ড একটা ঘটনা আমরা শুনতে চলেছি। কি ঘটেছিল একদম শুরু থেকে বলো, কিভাবে তোমার কাছে এলো ঘটনাটা? তো এই রবিদা অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের বাসিন্দা। তো ওদের প্ল্যান ছিল এই অফিস কালিগ যারা বন্ধু বান্ধব রয়েছে তারা একটা পার্টি ড্রিঙ্ক করে ফিরেছে, অনেকটা রাতে সে ফিরেছে। ঘরে এসে এবার মোবাইলেও গান চালিয়ে রেখেছে। সেই সময় ঠক ঠক করে একটা আওয়াজ হয়েছে, নকিং সাউন্ড। আর তখন ওর মাথায় একটু সন্দেহ হয়েছে যে নকিং সাউন্ডটা আসছে, ওই সাউন্ডটা উডেন নয়। অবাক হয়ে বুঝতে পেরেছে ডান দিকে ওর যে ড্রেসিং টেবিলটা, সেই আয়নার মধ্যে থেকে আসছে আওয়াজটা। হঠাৎ করে কিছু একটা কালো মতো জিনিস আয়নার এদিক থেকে ওদিকে চলে গেল। এবার ওর দাবি হচ্ছে আয়নার ভেতরে সে নাকি তার জেঠিমাকে দেখছে। ও দেখছে কোনো একটা পশুর চামড়া সেলাই করছে বড় একটা সুচ আর সুতো দিয়ে। আরেকটা দেখতো একটা বড় দাড়ি পাল্লা দিয়ে কিছু একটা মাপছে। যখন ও জিজ্ঞেস করতো নাকি যে জেঠি তুমি কি মাপছো, বলছে তোকে মাপছি। রান্নাঘরে গিয়ে দেখছে ওই বাটিটার মধ্যে মাছের আঁশ, পাখনার যেই অংশগুলো আমরা ফেলে দিই সেইটা, লেজের যে অংশগুলো আমরা ফেলে দিই সেইটা, তারপরে মাছের পেটের যে পটকা, তারপরে তোমার ওই নাড়ি বুড়ি যেগুলো ফেলে দেওয়ার জিনিস ওই তো রয়েছে, খেতে দিয়েছি জেঠিকে। সিরিয়াসলি? গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন বা শুনবেন, যা শোনার পর প্রত্যেকটা মুহূর্তে আপনাদের মনের মধ্যে একটা ডিপ রিয়েলাইজেশন হবে যে আমাদের লাইফে এভরি টাইম আমাদের কতটা সাবধানতা অবলম্বন করা উচিত, কতটা অ্যাওয়্যার থাকা উচিত। কারণ ঘটনা যত সামনের দিকে এগোবে তত আপনারা বুঝতে পারবেন একটা ছোট্ট ভুল আমাদের জীবনকে কিভাবে নরক বানিয়ে দিতে পারে। আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছে দীপাঞ্জনা। মারাত্মক একটা ঘটনা আজকের পডকাস্টে সে আমাদের সাথে শেয়ার করেছে। সব মিলিয়ে একটা পাওয়ার প্যাকড হরর পডকাস্ট আজকের এপিসোডে আপনারা কিন্তু দেখতে চলেছেন। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerorithro@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো দীপাঞ্জনা, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। অ্যান্ড এগেইন আমরা আবারও একটা ছুটির দিনে বসেছি একটা ভৌতিক আড্ডা দিতে। বৃষ্টি, বাজ, ঝড় সব কিছু পেরিয়ে তুমি আজকে এখানে এসেছো। একদমই তাই। শ্যুটটা হয়তো ক্যান্সেল হয়ে যেত যেরকম ওয়েদার ছিল, বাট এখন খুব অসম্ভব সুন্দর একটা ওয়েদারে আমরা কিন্তু এই আড্ডাটা দিতে বসেছি। আর কেন ভৌতিক আড্ডা বললাম, কারণ আজকে একটা ভীষণই উইয়ার্ড একটা ঘটনা আমরা শুনতে চলেছি। এই ঘটনাটা নিয়ে তোমার সাথে আমার 2-3 দিন আগেই কথা হয়েছে এবং এতটাই উইয়ার্ড একটা ঘটনা আমার কাছে ভীষণ আনএক্সপেক্টেড লেগেছে। আমি এর আগে কখনো এরকম ঘটনা শুনিনি, তোমাকে আমি বলছিলাম। সব কিছুই শুনবো, তবে তার আগে বলো এতদিন পর আবার এলে কেমন লাগছে? আমার তো প্রত্যেকবারই এখানে এসে খুব ভালো লাগে, তোমার সঙ্গে গল্প করে ভালো লাগে। সেম ফিলিংস আজকেও হচ্ছে, ভালো লেগেছে। আমি ভয় পাচ্ছিলাম বৃষ্টির জন্য হয়তো তোমাকে কথা দিয়েও কথা রাখতে পারবো না, বাট ফরচুনেটলি আলটিমেটলি বৃষ্টি যখন থামলো আমি পেরিয়ে আসতে পেরেছি। তার জন্য অনেকটা ডিলে হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, আজকে তুমি যে ঘটনাটা নিয়ে এসছো, তুমি যেটা বলছিলে যে ঘটনাটা এখনো পর্যন্ত চলছে হ্যাঁ। এবং তুমি প্রত্যেকবারই যখন এসেছো তোমার পরিচিত কোনো মানুষের ঘটনা বা তোমার কোনো পাঠকের ঘটনা যে তোমার সাথে শেয়ার করেছে, সেই ঘটনা তুমি আমাদের সাথে শেয়ার করেছো। সেম
আজকেও তোমার একজন পাঠক তার লাইফের মর্মান্তিক কিছু এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করেছে, রাইট? এবং যেই ঘটনাটা এখনও চলছে সেখান থেকে সে এখনও পর্যন্ত বেরোতে পারেনি। মানে টিল ডেট হয়তো আজকে তুমি আর আমি এখানে বসে পডকাস্ট করছি, তুমি যার ঘটনা বলতে চলেছো সে হয়তো টিল ডেট এই মুহূর্তেও কিছু না কিছু হয়তো সাফার করছে। একদম তাই। কি ঘটেছিল একদম শুরু থেকে বলো, কিভাবে তোমার কাছে এলো ঘটনাটা, কিভাবে জানতে পারলে, কিভাবে ঘটনাটা শুরু হলো, একদম শুরু থেকে বলো। আচ্ছা, তো তুমি তো জানোই আমি বিভিন্ন জায়গায় লেখালেখি করি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমি লেখালেখি করি। তো যেই গ্রুপে আমি লিখি সেই গ্রুপেরই একজন মেম্বার, একজন দাদা, তিনিও টুকটাক লেখালেখি করে এবং বাট মেজরলি তিনি পাঠক এবং বিভিন্ন লেখা পড়ে তার রিভিউ আমাকে দিতেন তখন। এখন তো একটু ডিটাচড হয়ে গেছে সব কিছু থেকে। কেন হয়েছে সেই ঘটনাই আজকে বলবো। তো যখন এই ধরনের আলাপ আলোচনা আমাদের মধ্যে চলতো, বেশ একটা মানে ফেসবুক তো দাদা বোনের একটা সম্পর্ক আমাদের মধ্যে গড়ে উঠেছিল। তো কিছুদিন, এবার এমন তো না যে প্রত্যেক দিন কারোর সাথে কথা হয়, আর কিছুদিন গ্যাপে কথা হয়, সেরকমই আমার সাথে কথা হচ্ছে একদিন। তো আমাকে একদিন জিজ্ঞেস করলো যে হ্যাঁ রে, তোর কাছে এমন মানে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের এমন কোনো নাম্বার বা যোগাযোগ করার কিছু আছে যে আমার একটু লাগবে। আমি বললাম যে না, আমার তো সেরকম কিছু নেই, বাট আমার বন্ধু আছে অন্য সেক্টরের ডক্টর, মানে গাইনোকোলজিস্ট আছে, তারপরে তোমার কার্ডিওলজিস্ট আছে। এবার তাদেরকে জিজ্ঞেস করলে তারা হয়তো যোগাযোগ করার কিছু নাম্বার দিতে পারে। এবার আউট অফ কার্টেসি আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন, কার কিছু হয়েছে, তোমার কিছু প্রবলেম হয়েছে? বলছে হ্যাঁ রে, আমার অনেক প্রবলেম চলছে। মেন প্রবলেমটা অন্য কিছু, কিন্তু সেটা থেকে আমার সাইকোলজিক্যালও প্রবলেম আসছে, যেই কারণে আমি তোর কাছে ডক্টরের নাম্বার বা যোগাযোগ করার কিছু চাইছি। আমি তখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন, কি ব্যাপার আমাকে বলো। তখন আমাকে একটা সময় দিল, কারণ বলেছিল অনেকটা টাইম লাগবে তোকে বলতে। টাইম দেওয়ার পর দুজনে একটা কনসাল্ট করে সময় বের করলাম। তখন সে আমাকে কলে নিয়ে কথাটা বলেছিল, ঘটনাটা বলেছিল। এবার ঘটনাটা কতটা উইয়ার্ড, এই ঘটনাটা পুরো বললে বুঝতে পারবে যে সময় কতটা ভয়ঙ্কর জিনিস। সঠিক সময় যেমন তোমার জীবনটাকে স্বর্গ বানিয়ে দিতে পারে, সেরকমই খারাপ সময় বা খারাপ মুহূর্ত তোমার জীবনটাকে পুরো নরক করে দিতে পারে। সময় এতটাই ভয়ঙ্কর এবং ভালো জিনিস। তো শুরু করছি। দাদাটার পুরো নাম আমি বলবো না, তার ডাকনাম হলো রবি, আমি রবিদা করেই বলবো। তো এই রবিদা অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের বাসিন্দা। আচ্ছা। কৃষ্ণনগর প্রপার কৃষ্ণনগর স্টেশনের কাছাকাছি নয়, কৃষ্ণনগর স্টেশনে নেমে অনেকটা ভেতরে যেতে হয়। এবং তিনি চাকরি পেয়েছিলেন আমাদের কলকাতা শহরে, যে কারণে প্রতিদিন যাতায়াত করা ওনার পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা। তো উনি কী করলেন, ওনার অফিসের কাছাকাছি, ওনার অফিস হলো সেক্টর 5-এ, ওই সেক্টর 5-এর কাছাকাছি আমাদের এই বিধাননগরেতেই কাছাকাছি, মানে বিধাননগর স্টেশনের কাছাকাছি একটা বাড়ির একতলা তিনি ভাড়া নিয়েছিলেন। আচ্ছা। ঠিক আছে, যাতে অফিস যাতায়াতে সুবিধা হয়, আর সপ্তাহে একদিন কি মাসে 2 দিন মতো সে বাড়িতে গিয়ে কাটাতো। তো সে কী করেছিল, মানে এমনি নর্মাল একটা বাড়ি, এমন নয় যে ফ্ল্যাট বা এরকম টাইপের বাড়ির একতলা সে ভাড়া নিয়েছিল। সে একা ছিল না, তারই একজন অফিস কলিগ, দুজনে মিলে ভাগাভাগি করে থাকতো। মানে 2টো বেডরুম ছিল, দুজন 2টো বেডরুমে থাকতো, আর কমন কিচেন, কমন বাথরুম, আর ডাইনিং স্পেস, 1 RK ফ্ল্যাটগুলো যেরকম হয় ওরকম টাইপেরই ধরতে পারো। ওই রকম একটা বাড়ি ভাড়া নিয়ে সে থাকতো। 2 বছর সে ওখানে থেকেছিল, কোনো রকম কোনো সমস্যা নেই। আচ্ছা। মানে বাড়িটাতেও কিছু সমস্যা নেই, ওর লাইফে নর্মাল যেটা ওঠাপড়া প্রত্যেকটা মানুষের থাকে সেগুলো তো রয়েইছে, অফিসেও কোনো সমস্যা নেই, সব কিছু একদম ঠিকঠাক ফার্স্ট ক্লাস চলছে। তো ঘটনাটার সূত্রপাত হলো 2024 সালের 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর। আচ্ছা, আমি মাঝখানে একটা জিনিস একটু কনফার্ম হতে চাই, এই বাড়িটা বিধাননগরেই, তাই তো? বিধাননগর। আচ্ছা। কারণ বিধাননগর থেকে সেক্টর 5 যেতে অনেকটা সুবিধা হয়, অটো বাস পাওয়া যায় সে কারণে। আর যাই হোক, এবার এখানে এই যে 31 নাইটে, তো ওদের প্ল্যান ছিল এই অফিস কলিগ যারা বন্ধু বান্ধব রয়েছে তারা একটা পার্টি করবে। আচ্ছা। ঠিক আছে, তো সে গেছিলো পার্টিতে, দুজনে মিলেই পার্টি করেছে এবং খুব অবভিয়াসলি যেহেতু 31 নাইট একটু ড্রিঙ্ক সে করেছিল, ড্রিঙ্ক করে ফিরেছে, অনেকটা রাতে সে ফিরেছে। আচ্ছা, এই ঘটনাটার আগে যাওয়ার আগে কয়েকটা ঘরের বর্ণনাটা একটু বলে দিই। রবিদা যে ঘরে থাকতো সেই ঘরে 2টো বড় জানালা ছিল। একদিকের জানলাটা
মানে মেন রোডের দিকে খুলতো, আরেক দিকের জানলাটা পাশের দিকে খুলতো, যেটা কিনা পাশের বাড়ি বা পাশের যে ছোট জায়গা সেই জায়গাটা দেখা যেত। তো বাড়ির যে মালিক তিনি সাবধান করেছিলেন খুব জেনুইন একটা রিজনে, বলেছিলেন যে তুমি যখন বাড়িতে থাকবে না বা ঘুমোবে, রাস্তার দিকে জানলাটা খুলে যদি রাখো, জানলার কাছাকাছি কোনো দামি জিনিস রাখবে না। আচ্ছা। খুবই নর্মাল ব্যাপার, কারণ অনেক সময় কি হয়, চোর ছাচোর লোকজন থাকে, হাত বাড়িয়ে কিছু না কিছু তুলে নিতে পারে। সেই কারণেই জাস্ট সাবধান করেছিল যে যখন রাত্রেবেলা ঘুমাবে কিংবা বাড়ির বাইরে যাবে, রাস্তার দিকে জানলাটা অ্যাটলিস্ট ভেজিয়ে রেখো, যাতে কোনো কিছু লস না হয়ে যায়। দামি জিনিস, মোবাইল টোবাইল চুরি হয়ে যেতেই পারে, সে কারণেই বলে রেখেছিল। তো দাদা তাই করতো, প্রত্যেকবারই তাই করতো। বাট যেহেতু 31st নাইট, তাড়াতাড়ি করে বেরিয়েছে, ঘর থেকে পার্টি করতে গেছে, এবং পার্টি করে যখন বাড়িতে ফিরেছে, আর যেহেতু ইনটক্সিকেটেড ছিল, ড্রিঙ্ক করেছিল একটু, আর ও যেহেতু রেগুলার ড্রিঙ্ক করতো না, খুবই অকেশনালি করতো, তো ওর একটু টালমাটাল অবস্থা হয়ে গেছিলো। তো ওরা দুজনেই বাড়িতে ফিরেছে। এবার অন্য যে রুমমেট, তার ব্যাপারটা তো আমি জানি না, সে কী করেছে, রবিদারটা আমাকে বলেছে, আমি বলছি। ও জাস্ট ঘরে ঢুকেছে, জুতোটা ছেড়েছে, ওর শরীর একেবারে ছেড়ে দিয়েছে, ও খাটের ওপর উপুড় হয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে। ওই জানলা কি বন্ধ করবে, জামা কাপড় কী ছাড়বে, ফ্রেশ কী হবে, কিচ্ছু নেই, জাস্ট পড়েছে আর ঘুমিয়ে পড়েছে। ওই দিন এইভাবে কেটে গেল, রাত্রিবেলাটা এভাবে কেটে গেল। দিনের বেলা বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে, একটু মাথাটা ঝিমঝিম করছে, কিছু সারাদিন কিছু ব্যাপার নেই। সেই দিন রাত্রিবেলায়, মানে এবার যখন ঘুম থেকে উঠেছে, তখন দেখছে এই রে, জানলাটা খোলা ছিল, রাস্তার দিকে জানলাটা, কিছু যায়নি তো, আমি কিছু রাখিনি তো, এমনিতে কিছু রাখতো না, সাবধানই থাকতো। দেখলো যে না, কিছুই হয়নি, জাস্ট জানলাটা হাট করে খোলা, দুটো জানলাই হাট করে খোলা, কিন্তু কিছু প্রবলেম হয়নি। তো ওরা এবার সেই দিনের মতো সেই দিন পুরোটা কেটে গেল। সেদিন রাত্রিবেলা ছোট্ট করে একটা কেস হলো, যেটা কিনা সেই মুহূর্তেও স্কিপ করে গেছিলো, নেগলেক্ট করে দিয়েছিল, কিন্তু পরে কানেক্ট করেছিল। আচ্ছা। কি হয়েছে, রাত্রিবেলা মানে 1 জানুয়ারি, সেদিনকে 1 জানুয়ারি, এবার ওই যে আরেকজন দাদা, তার একটা নাম দিয়ে দিলাম, হয়তো রবিদা, তাকে আমি সোমদাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই সোমদা যে আছে, সে বলেছিল যে আজকে তো 1 জানুয়ারি, চল আমরা বাড়িতে একটু রান্নাবান্না করবো। তো এবার রাত্রিবেলা রান্নাবান্না করবে বলেছে, কারণ দুপুরবেলা তখনও ওদের হ্যাংওভারটা কাটেনি। তো ওরা ভেবেছে দুপুরবেলাটা মোটামুটি রান্নাবান্না করে রাত্রিবেলা একটু ভালো করে রান্না করবো। তো সেই কারণে যে সোমদা সেই গেছে বাজারে। এবার ও রবিদা বলেছে ঠিক আছে, আমি ঘরেই থাকছি, ঘরে তো একটু অগোছালা হয়ে রয়েছে, সব কিছু আমি গুছিয়ে টুচিয়ে নিই, আর রান্নারও জোগাড় যন্ত্র আমি করে রাখছি। তো সেইগুলোই করতে করতে ঘরে এসে এবার মোবাইলেও গান চালিয়ে রেখেছে, মোবাইলে গান চলছে, আর ও এদিক ওদিক কাজ করছে। তো এক সময় এসে ও গানটাকে চেঞ্জ করতে এসছে, ঘরের ভেতরে ঢুকে মোবাইলে গানটা চেঞ্জ করতে এসে সেই সময় ঠক ঠক করে একটা আওয়াজ হয়েছে, নকিং সাউন্ড। আচ্ছা। এবার ও ভেবেছে সোমদা চলে এসছে বাজার থেকে। ও গিয়ে বাইরের দরজাটা খুলে দেখছে না, আসেনি। তারপর ভাবছে না, ও এলে নক করবে কেন, ও তো কলিং বেল বাজাবে, তো নক করবে না। ঠিক আছে, হয়তো শুনতে ভুল হয়েছে। ও আবার ঘরে এসে গানটা চেঞ্জ করে আবার কাজ করছে, আবার নকিং সাউন্ড এসছে। আচ্ছা। এবার ও কান পেতে শোনার চেষ্টা করছে নকিং সাউন্ডটা কোথা থেকে আসছে, কারণ ও জানে কলিং বেল বাইরের কেউ এলে কলিং বেল বাজাবে, নক কেউ করবে না। ওর মনে হচ্ছে নকিং সাউন্ডটা ওর ঘর থেকে আসছে। আচ্ছা, ঘরের ভেতর থেকে? হ্যাঁ, রবিদার ঘরের ভেতর থেকে আসে। তখনও রয়েছে ওই ডাইনিং স্পেস বা কিচেন এরম টাইপের, মোট কথা নিজের ঘরে নেই। ও তারপর ভাবছে নকিং সাউন্ডটা ওখান থেকে কেন আসছে। তখন ওর মাথায় সন্দেহ হচ্ছে, তাহলে কি কেউ ওই জানলা দিয়ে হাত বাড়িয়ে কিছু নেওয়ার চেষ্টা করছে। তখন হয়েছে, কারণ অনেক সময় হয় কি, ওই বড় শিকের মতন কিছু বা লাঠির মতন কিছু দিয়ে জানলা দিয়ে বাড়িয়ে কিছু না, অনেক সময় আকশি বলে, রাইট, এক্স্যাক্টলি, ওই জিনিসটা দিয়ে অনেক সময় না চুরি করার চেষ্টা করে অনেকে। বলছে সেই কেস কি, তাহলে আমি ধরবো। ওটা ভেবেই ও পা টিপে গেছে, গিয়ে দেখছে না সেরকম কিছু নেই। জানলার দিকে রাস্তার দিকে যে জানলাটা, সেটা পর্দা দেওয়া রয়েছে, আর অন্য যে জানলাটা, ওটার পর্দাটা সরানো। ও নর্মালি ওরকমই রাখতো, বাট কেউ কিছু নেই, কেউ হাত বাড়াচ্ছে না, কিছু নেই, সব নর্মাল। ও না ওই ঘরেই দাঁড়িয়ে গানটা অফ করে কান পেতে শোনার চেষ্টা করছে, নকিং সাউন্ডটা আবার আসে নাকি। আবার এলো, জাস্ট 2বার কি 3বার ঠুক 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 এরকম করে আওয়াজ আসছে। ও বুঝতে পারছে সাউন্ডটা এখান থেকেই আসছে, বাট এক্স্যাক্টলি কোথা থেকে আসছে বুঝতে পারছে না। এদিক ওদিক দেখছে, কিছুতেই বুঝতে পারছে না। হ্যাঁ ঠিক আছে, তারপরে ও ভাবছে কোথা থেকে আসছে, কারণ ওটা তখন এমনও নয় যে মাঝরাত, দিনের আলো রয়েছে তখন, বিকেল টাইমে। ও অতটা চাপ নেয়নি ব্যাপারটা নিয়ে।
ও আবার নিজের কাজে আছে। তারপরেও কয়েকবার নকিং সাউন্ড শুনেছে, বাট ওর সেটাকে বদার করেনি। তারপরে ওই দাদাটা আবার এসছে, যে বাজার করতে গেছিলো, ওরা রান্না বান্না করেছে, খাওয়া দাওয়া করেছে, সব সেটেলড। এরপরে 1-2 দিন কাটার পরে অফিস থেকেও ফিরেছে। এবার নতুন বছর, নতুন উদ্যমে কাজ টাজ করছে, এমনিতে তো সব নর্মালি চলছিল, কিছু তো প্রবলেম ছিল না। যখন এসছে অফিস থেকে ফিরে, অফিস থেকে সেদিন বোধহয় ও খেয়ে ফিরেছে, মোট কথা বাইরে থেকে খেয়ে ফিরেছে। আর যে দাদাটা, যে সোমদা যে রয়েছে, সে অন্য টিমে কাজ করতো বা অন্য সেক্টরে কাজ করতো, তো ওর খাওয়াটা বাকি রয়েছে, মানে ও বাড়িতে এসেই খাবে এরকম ব্যাপার ছিল। তো ও ওই যে দাদাটা, আরেকজন যে দাদা, সে ডাইনিং স্পেসে বসে খাচ্ছে, আর রবিদা নিজের ঘরের মধ্যেই রয়েছে, মোবাইল টোবাইল ঘাটছে বা কিছু করছে, চুপচাপ শুয়ে রয়েছে। সেই সময় আবার নকিং সাউন্ড আসছে। আচ্ছা। এবার অনেক সময় কি হতো, এবার সোমদা অনেক সময় আসার সময় নক করতো আর কি। এবার দরজাটা হালকা ভেজানো ছিল, তো এবার ওর উদ্দেশ্যে বলছে, রবিদা ওর উদ্দেশ্যে বলছে, আবার নক করছিস কেন, বেশি ঢং, অত ফর্মালিটি দেখাতে হবে না, ঘর ঢোক। ও ভেবেছে সোমদা এসে হয়তো কিছু একটা চাইছে বা কিছু বলার জন্য নক করছে। তখন সোমদা ওখান থেকে বলছে, হ্যাঁ কী বলছিস, শুনতে পেলাম না, ডাকছিস তুই আমাকে? তখন বলছে, না তুই নক করলি দরজায়। বলছে, না আমি তো নক করিনি, আমি তো খাচ্ছি এখানে বসে, সিনেমা দেখছি আর খাচ্ছি, মানে ও ল্যাপটপে সিনেমা দেখছে আর খাচ্ছে বসে বসে। বলছে, না আমি তো নক করিনি। তখন বলছে যে, ভাই জানিস তো সেদিনকে 1 জানুয়ারির দিন, যেদিন আমাদের মানে মাংস করার কথা ছিল রাত্রিবেলা, সেদিনকে ওই কেসটা হয়েছে। অনেকবার নক শুনতে পেয়েছি, বাট কোথা থেকে নকিং সাউন্ডটা আসছে বুঝতে পারছি না। তো তখন বলছে, তাহলে আমাদের ঘর থেকে আসছে না, আওয়াজটা উপর থেকে আসছে, উপরতলা থেকে কিছু হয়তো কাজবাজ করছে বা কিছু করছে, সেখান থেকে আওয়াজটা আসছে, তুই ভাবছিস এখান থেকে, কারণ ইকো হচ্ছে তো আওয়াজটা, সেই কারণে। বলছে, হ্যাঁ তাই তো, তাহলে আমারই দোষ, আমি ভুল করেছি, তাহলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এই জিনিসটাই হয়েছে। তখনকার মতো ব্যাপারটা কেটে গেল, দুজন নিজের ঘরে শুয়ে পড়লো ঘুমানোর জন্য। দুজনের ঘরেই সিটকিনি তুলে দিয়েছে, ঘরের দরজা বন্ধ করে। নর্মালি রাস্তার দিকে যেরকম জানলা বন্ধ থাকে বন্ধ, আর অন্য জানলাটা খোলা রয়েছে। আবার নকিং সাউন্ড। আচ্ছা। যখন প্রায় ঘুমিয়ে পড়েছে সেই রকম টাইমে ওর নকিং সাউন্ডটা এসছে। এইবার নকিং সাউন্ডটা না বেশ জোরে শোনা যাচ্ছে, কারণ বেশ রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এবার রাস্তার দিকেও যানবাহনের ভিড়টা তুলনামূলক অনেকটা কম, অনেকটা শান্ত হয়ে গেছে সব কিছু, সেই কারণে ওই নকিং সাউন্ডটা বেশ জোরে এসছে। এবার যখন জোরে এসছে তখনও শিওর বুঝতে পারছে আওয়াজটা আমার ঘর থেকেই আসছে, ঘরের ভেতর থেকে, ঘরের ভেতর থেকেই আসছে, বাইরে থেকে আসছে না বা উপর থেকে আসছে না। একবার হয়েছে, চুপচাপ ও কোনো রকম রিয়্যাক্ট করেনি, চুপচাপ শুনেছে আবার কান পেতে। আবার যখন আসছে তখন ও একদম 100% শিওর হয়ে গেছে আমার ঘরের ভেতর থেকেই আসছে ঘটনা ইয়েটা। আর তখন ওর মাথায় একটু সন্দেহ হয়েছে যে নকিং সাউন্ডটা আসছে, ওই সাউন্ডটা উডেন নয়। আচ্ছা। মানে কাঠের ওপর তুমি যখন তোমার নাকল দিয়ে নক করবে তখন একরকম সাউন্ড আসে, বা অন্য কোনো সারফেসে তুমি যদি নক করো তার অন্যরকম সাউন্ড আসে। উডেন সাউন্ড আলাদা, প্লাস্টিকের সাউন্ড আলাদা। ও বুঝতে পারছে এটা উডেন সাউন্ড নয়, অন্য কোনো সারফেসে এই নকটা পড়ছে। ও কী করছে, ভালো করে শোনার চেষ্টা করছে, কান খাড়া করে শোনার চেষ্টা করছে আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে। ও খাটে বসে সোজা হয়ে বসে রয়েছে, শোনার চেষ্টা করছে। আবার যখন নকিং সাউন্ডটা এসছে, ওর বুঝতে পারছে ওর ডান দিক থেকে আসছে আওয়াজটা। ও ডান দিকে আবার ঘুরেছে, একটুখানি এগিয়ে বসে আরও কান খাড়া করে শোনার চেষ্টা করেছে। তখন বুঝতে পেরেছে, আবার যখন একটা নকিং সাউন্ড হয়েছে, তখন ও অবাক হয়ে বুঝতে পেরেছে ডান দিকে ওর যে ড্রেসিং টেবিলটা, সেই আয়নার মধ্যে থেকে আসছে আওয়াজটা। হোয়াট? হ্যাঁ, কাঁচের ওপর আওয়াজ পড়লে, মানে নাকল দিয়ে তুমি যদি নক করো যেরকম আওয়াজ, ঝনঝনানি আওয়াজ হয়। হ্যাঁ, ওটা কিন্তু উডেন সাউন্ডও নয় বা মেটালিক সাউন্ডও নয়। কাঁচের ওপর তুমি যখন নক করবে তখন একটা অন্যরকম সাউন্ড, ক্র্যাকলিং সাউন্ড কাইন্ড অফ। ওই জিনিসটা যখন আসছে তখন ওর না ভয় লেগেছে, স্বাভাবিক, যে আয়নার মধ্যে কে নক করছে। আয়নার মধ্যে তো নক করা সম্ভব না। যদি জানলার কাছেও নক করতো তাহলেও ও বুঝতে পারতো যে পোকামাকড় হতে পারে, টিকটিকি হতে পারে, পাখি টাকি আসতে পারে, বাদুড় হতে পারে, খারাপ লোক হতে পারে, অনেক সম্ভাবনা ছিল। বাট ঘরের ভেতরে ড্রেসিং টেবিল, সেখানে আয়না রয়েছে, সেখান থেকে নকটা কে করছে। এবার ওর ভয় লেগেছে, ও এবার লাইটটা জ্বালিয়েছে। এবার লাইটটা জ্বালিয়ে ও মানে নিজের আয়নাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রয়েছে যে ও কিছু দেখতে পায় কিনা, দেখার জন্য যে নকটা তো এসছে ঠিক আছে, বাট দেখতে পাই কিনা
ওটা দেখার জন্য এক দৃষ্টে প্রায় তাকিয়ে রয়েছে। তো যখন এই জিনিসটা অনেকক্ষণ তাকিয়ে রয়েছে, এবার একদিকে তুমি যখন কখনো তাকিয়ে থাকবে, একটা টাইমে পর না তোর একটু ওই সতর্ক ব্যাপারটা না কমে যাবে, তখন মনে হবে যে থাক, দরকার নেই, কি হয়তো ভুল ভাবছি, এরকম ডিলেমা চলবে তোমার। যখন ওই স্টেজটা এসছে, ওর মনে হলো হঠাৎ করে কিছু একটা কালো মতো জিনিস আয়নার এদিক থেকে ওদিকে চলে গেল। ওই রিফ্লেকশনটা আয়নার ভিতরে দেখতে আয়নার পাচ্ছি। ভেতরে মনে হচ্ছে জিনিসটা। আচ্ছা। এবার আয়নাতে তো আমরা রিফ্লেকশন দেখি, হ্যাঁ। এবার আয়নাতে যখনই তুমি কিছু দেখতে পাবে না কেন, তোমার মনে হবে যে নিশ্চয়ই জিনিসটার কোনো একটা রিফ্লেকশন হচ্ছে। ও সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকিয়েছে, কিছু দেখতে পায়নি। ওই জিনিসটা দেখে ওর ভয় লেগেছে, বাট ও কাউকে ডাকেনি, বা ওই আরেকজন যে ওর বন্ধু তাকেও ডাকেনি বা কিছু করেনি। ও ঘরের লাইটটা অন করে অনেকক্ষণ জেগেছিল, তারপর আলটিমেটলি যখন দেখছে আর কিছু হচ্ছে না, ঘরের লাইটটা জ্বেলেই ও ঘুমিয়ে পড়েছে। নেক্সট ডে আবার ও নিজেকে ওরকম বোঝাচ্ছে, না না হয়তো আমার কিছু একটা ভুল হয়েছে, সেরকম কিছু ব্যাপার নেই, আমি ভুলই ভাবছি। আমার মানুষ যেরকম ডিলেমাতে থাকে না, যে ডিনায়ালে থাকে যে হ্যাঁ এরকম তো কিছু ব্যাপার না, কারণ কারোর মনেই চট করে এরকম অলৌকিক জিনিস আসে না, অলৌকিক সম্ভাবনা আসে না, তো ওর মনেও নেই যে আমার কিছু একটা ভুল হয়েছে, কিছু বুঝতে, ছাড়ো বাদ দাও, কারণ দিনের আলো এসব আর বিশ্বাস হয় না। কারেক্ট। এবার তারপর আরও 2 দিন মতো কেটেছে। সেই সময় এই যে নকিং সাউন্ডটা, এটা কিন্তু মোটামুটি 1-2 দিন বাদে বাদে পাচ্ছে। তার মধ্যে যেটা শুরু হলো ওর সঙ্গে, সেটা হচ্ছে এই যে ছায়ার মতন জানলা বলছি সরি, আয়নার মধ্যে দিয়ে চলে গেল, এই জিনিসটাও একদিন সেদিন দেখেছিল। সেই সপ্তাহেই ও আবার দেখতে পেলো। ধরো ও কাজ করছে, ল্যাপটপে বসে কাজ করছে, ওর মনে হলো যে একটা ওরকমই শ্যাডো টাইপের কিছু দেওয়াল দিয়ে সাত করে সরে গিয়ে ওই যে ড্রেসিং টেবিলটা, ওটার পেছনে চলে গেল। আচ্ছা, এবার ওটা আয়নার বাইরে দেখতে আয়নার পাচ্ছি। বাইরে দেখতে পেয়েছে। আচ্ছা। এবার এই জিনিসটা যখন হলো, চমকে উঠেছে, বাট স্টিল ও নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছে, যেহেতু রাস্তার পাড়ে বাড়ি, রাস্তা দিয়ে গাড়ি গেছে, সেই গাড়ির হেডলাইটের যে কিছু একটা ছায়া মানে পড়েছে দেওয়ালে, রিফ্লেক্ট হয়ে ওই জিনিসটাই সরে গেছে, মানে গাড়িটা এগিয়ে যাচ্ছে, ওই রিফ্লেকশনটা ওই সরে যাচ্ছে। ও এটাই ভেবে লজিক্যাল, প্রপার হ্যাঁ, লজিক্যাল। ওর এই লজিকটা দিয়েই নিজেকে ব্যাপারটাকে করেছে, কারণ লজিক্যাল ছেলে অবভিয়াসলি। এই জিনিসটা বারবার হচ্ছে। এবার ও ভাবছে যে আমি তো বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি এই জিনিসটা থেকে, জানলাটা দিই বন্ধ করে, তাহলে গাড়ির আলোও আসবে না, গাড়ির আলো থেকে রিফ্লেকশনও আসবে না। দুদিকের জানলাই বন্ধ করে দিয়েছে, তাহলে গাড়ির আলো থেকে রিফ্লেকশন, ছায়া কিছুই আসার কোনো সম্ভাবনা নেই। স্টিল 2 বার দেখতে পেয়েছে সেম জিনিস। এবার গাড়িটা ধরো তোমার এদিক থেকে এদিকে যাচ্ছে, ছায়াটা সেই কারণে এদিক থেকে এদিকে মুভ করছে। এবার গাড়ি যদি এদিক থেকে এদিকে আসে, তখন তো এই জানলা দিয়ে আমার ঘরে আর আলো পড়ার কোনো সম্ভাবনা নেই, আর তো জানলাও বন্ধ। জানলাও বন্ধ। তখনও দেখতে পাচ্ছে ছায়াটা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন কিছু একটা আয়না থেকে বেরোচ্ছে, মানে ওই দেওয়ালের মধ্যে ঘোরাফেরা করছে, আবার আয়নার মধ্যে চলে যাচ্ছে। এই জিনিসটা যখন ও বুঝতে পারলো, তখন আবার ভয় পেল। এই জিনিসটা এবার তার অনেক দিন এই ব্যাপারগুলোকে উইটনেস করার পর এবার ও বন্ধুটাকে জানিয়েছে, জানিস তো আমার সাথে এরকম এরকম ঘটছে, আমি ঘরে এরকম একটা ছায়া দেখতে পাচ্ছি আর আয়নার ভেতর থেকে নকিং সাউন্ড আসছে, আমার না বেশ ভয় লাগছে। এবার অবভিয়াসলি বলছে, তুই নেশা করছিস বন্ধু, তুই নেশা টেশা কম কর, তুই ভাই কি দেখছিস, ভুলভাল দেখছিস। আর বন্ধুরা যেরকম করে, ইয়ার্কি মেরে উড়িয়ে দেয় আর বলে দেয় তোর এটা মনের ভুল, এটা খুবই অবভিয়াস ব্যাপার। তো সেই জিনিসটাই বলেছে। এবার এমনভাবে ওকে বুঝিয়েছে, ওরও মনে হচ্ছে তাহলে হয়তো সত্যিই আমার মনের ভুলই হবে, এত জিনিস কিছু হচ্ছে কিন্তু ওর সাথে, স্টিল একটা ডিনায়ালে ও রয়েছে। এবার ওর মধ্যে কিছু চেঞ্জেস শুরু হলো, যেটা কি না ওই যে সোমদা যার নাম দিয়েছিলাম, সে উইটনেস করলো এবং সে চার্জ করা শুরু করলো, তুই এরকম বিহেভ কেন করছিস, কী ধরনের বিহেভ। এবার বলি, এই যে রবিদা, তার একজন জেঠিমা ছিলেন, সেই জেঠিমা ওর মানে মায়ের মতনই বলতে গেলে, মানে একজন খুবই স্নেহময়ী মানুষ ছিলেন, যে আর কি ওকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। কীরকম ব্যাপারটা ছিল যে জেঠিমার প্রথম জীবনে তার মানে বিবাহের পর আর কি তার কোনো সন্তান হয়নি প্রথমে। আচ্ছা। তো এটা আশঙ্কা করা হয়েছিল যে তিনি আর কখনো মা হতে পারবেন না। তো তার পরে মানে
রবিদার মা যখন মা হলে, মানে যখন রবিদা হলো, তখন উনি বলেছিলেন যে রবি আমার ছেলে, আমি ওকে আমার ছেলের মতন করেই ভালোবাসবো, মানুষ করব। বাট তার 1.5 মাস পরে খবর এলো যে তিনিও গর্ভবতী হয়েছেন, তিনিও সন্তান সম্ভব। এবার তিনি আরও খুশি। এবার তিনি এটা মনে করতেন যে রবি এতটাই লাকি, সে নিজেও এসছে, তার সঙ্গে একটা ভাইও নিয়ে এসছে, যে কারণে তিনি তার জেঠি হওয়া সত্ত্বেও তার যে ছেলে সন্তান হয়েছিল সে আর কি রবির থেকে 1.5 মাসের ছোট। এবার দুজনের মধ্যে খুব ভাব। আর ওই জেঠি যে ছিল মানে এতই বেশি ভালোবাসতো যে প্রাণ ঢেলে ভালোবাসা যেটাকে বলে সেরকম আর কি, খুব প্রোটেক্ট করতো, সব কিছুর ব্যাপারে ওর জেঠি থাকতো, এরকম ব্যাপার ছিল। বাট ওই যেই সময়ের আমি কথা বলছি 2025 তো পড়ে গেছে তখন, তার 1 থেকে 1.5 বছর আগে তিনি গত হয়েছিলেন, তিনি মারা গেছিলেন। কোনো ওনার বোধহয় কিডনির সব প্রবলেম ছিল, হ্যাঁ ওনার কিডনির প্রবলেম ছিল, তো সেই সূত্রেই তিনি মারা গেছিলেন। তো সেটা নিয়ে ওর একটু দুঃখ ছিল যে এত প্রিয় একজন মানুষ আমার চলে গেছে, বাট স্টিল ও মেনে নিয়েছিল ব্যাপারটা, ওতেই থাকে ব্যাপারটা। বাট ও বলা শুরু করলো ওর সঙ্গে নাকি ওর জেঠি কথা বলে। আচ্ছা, জেঠি মারা গেছে 1.5 বছর, প্রায় 2 বছরই ধরে নিচ্ছি আমি এক্স্যাক্টলি ডেটটা তো জানি না, প্রায় 2 বছর হয়ে গেছে। কারণ এইখানে আসার আগে জেঠি মারা গেছে, আর এখানে ও এসছে 2 বছর মোটামুটি হয়ে গেছে। তো জেঠি মারা গেছে প্রায় 2 বছর হয়ে গেছে। এই 2 বছরের মধ্যে কখনোই এ ধরনের জিনিস শোনা যায়নি। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন এবং ওকে ভালোবাসতেন। আর ওনার যে কাজকর্ম হয়েছিল, পারলৌকিক কাজকর্ম, সেইগুলো খুব ভালোভাবে সম্পন্ন করা হয়েছিল, কোনো রকম কোনো সমস্যাই ছিল না ওনার। বাট স্টিল ও এখন বলছে জেঠিমা নাকি ওর সাথে কথা বলে। এবার ওর মা যখন ফোন করে ওর সাথে কথা বলার জন্য, ও এই কথাটা বলতো যে আরে জেঠি তো এটা বললো, জেঠি তো ওটা বলছে, এই জিনিসগুলো নাও বলছে। তখন জেঠিমা বলছে কি বলছিস, উল্টোপাল্টা কথা বলছিস কেন জেঠিমার নামে? একজন মৃত মানুষ, তিনি চলে গেছেন এতদিন আগে, তোকে এতটা ভালোবাসেন, এবার তার নামে তুই এরকম মিথ্যা কথা কেন বলছিস? ওর মা বকা দিত। বাট ও না এমন বিহেভ করতো যেন জেঠিমা সত্যি এখনো বেঁচে রয়েছে। আচ্ছা, এবার ওর দাবি হচ্ছে আয়নার ভেতরে সে নাকি তার জেঠিমাকে দেখতে পায়। সে এটা বলা শুরু করেছে সবে। তখন ওই যে সোমদা, সে একদম তাকে চেপে ধরেছে, তোর ব্যাপারটা কি হয়েছে আমাকে একটু ঠিকঠাক করে বলতো, তোর হাবভাব আমার ঠিক লাগছে না। বলছে আরে প্রথমে না আমি খুব ভয় পেতাম, তোকে বলেছিলাম না আমার ঘরে এরকম ছায়া দেখতে পাচ্ছি, নকিং সাউন্ড আসছে, আমার না ভয় পাওয়া উচিত হয়নি, আমি বুঝতে পারিনি ওটা আমার জেঠিমা ছিলেন। বলছে জেঠিমা ছিলেন, ভয় পাওয়া উচিত হয়নি, কী বলছিস? বলে আরে উনি তো আমার জেঠিমা, তাহলে আমি কেন ভয় পাবো? আমি প্রথমে ভেবেছিলাম অন্য কিছু, বাট যখন দেখলাম উনি আমার জেঠিমা তখন আর ভয় লাগছে না আমার, কারণ জেঠিমা তো আমাকে ভালোবাসে, আর আমিও ভীষণ ভালোবাসি জেঠিমাকে, উনি আমার দ্বিতীয় মায়ের মতন। বলছে ব্যাপারটা কী হয়েছে তুই আমাকে খুলে বল। ও বলছে যে প্রথম মনে হতো, মানে ও যখন কাজ করতো বা ঘরে একা থাকতো, ওর মনে হতো ওই আয়নার ভেতরে কেউ একটা রয়েছে, আয়নার ভেতরে ওই কিছু একটা চলছে বুঝতে পারতো। এবার আয়নার সামনে ও যখন মাথা টাথা আঁচড়াতো বা যাই হোক মানে ডিওফিও মাখতো, মোট কথা আয়নার সামনে যখন দাঁড়াতো ওর মনে হতো যে আয়নার মধ্যে ওর রিফ্লেকশনটাও পড়ছে, ওর রিফ্লেকশনের পাশে আরেকটা ছায়াটা পড়ছে আর কি। এমন নয় যে সেটা ওর ভেতরে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে মনে হতো আয়নার মধ্যে দাগটা রয়েছে, একটা স্পট পড়ে যায় না অনেক সময় আয়না খুব পুরনো হয়ে গেলে, ওই রকম একটা স্পট টাইপের রয়েছে, বাট স্পটটা না এরকম কাঁপতো তির করে। এই জিনিসটা দেখেও মাঝে মাঝে ভয় পেত। বাট তারপরও মনে হলো এই মানে যে অবয়বটা তৈরি হচ্ছে এটা আস্তে আস্তে আমার চেনা চেনা লাগছে, বাট চিনতে পারছি না। এইটা যখন হতো ও না অনেকক্ষণ সে টিভির মতন তাকিয়ে বসে থাকতো আয়নার দিকে, ও চেনার চেষ্টা করতো ওটা কী বা ওটা কে, কার অবয়ব। একটা টাইমে ওর মনে হলো ওটা তো ওর জেঠির অবয়ব। ওর তখন খুব আনন্দ হলো, মনে হলো যেই প্রিয় মানুষটাকে আমি হারিয়ে ফেলেছিলাম, এবার জেঠি কি মানে ওকে খুব গাইড করতো, কোনো কারণে মন খারাপ হলে বা কোনো ব্যাপারে কনফিউজড হলে জেঠিমা ওকে গাইড করে দেয়, দেখ তুই এটা করতে পারিস, তুই ওর এটা করা উচিত হবে কি হবে না, এভাবে উনি গাইড করতেন। তো তখন বলতে আমার একজন গাইড আমি হারিয়ে ফেলেছিলাম, তাকে আমি আবার ফেরত পেয়েছি, এবার আমার আর কোনো চিন্তা থাকবে না। আচ্ছা, এটা হলো একটা জেঠিমার ব্যাপারে এই একটা কথা বলতো। দ্বিতীয় আর একটা অদ্ভুত কথা বলতো যেটা দুটো কন্ট্রাডি করতো, সেটা হচ্ছে ও এবার এই ব্যাপারগুলো যখন অনেক দিন চলছে জেঠিমাকে আয়নায় দেখতে পাওয়া,
এই ব্যাপারগুলো যখন অনেক দিন চলছে, তারপর থেকে শুরু হলো স্বপ্ন দেখা। জেঠিমাকে স্বপ্ন দেখছে, আচ্ছা। বাট ওখানে জেঠিমা কি করছে, জেঠিমা কোনো কথা বলছেন না, বাট ওর এইখানে কি বলছে, আয়নার থেকে জেঠিমা আমার সাথে কথা বলে, আমি রেগুলার কথা বলি, আমার সব সমস্যা সমাধান করে দেয়। এবার স্বপ্নের কথা কি বলছে, সেইখানে জেঠিমাকে যখন আমি দেখতে পাই, জেঠিমা কোনো কথা বলেন না, খালি ঘাড় নাড়েন আর কিছু যেন করতে না করেন। আচ্ছা। মানে হাত নেড়ে কিছু একটা করতে না করছে বা ঘাড় নেড়ে না বলছে, এরম কিছু একটা বলেন। মনে হয় যেন কিছু একটা করতে না করছেন বা কিছু ব্যাপারে সাবধান করছেন, কাইন্ড অফ এরকম করছেন। এবার দুটো না মানে কন্ট্রারি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবার সেটা বুঝে যে পড়ে, বাট এই ব্যাপারটা পুরো জিনিসটা তো একটু ঘেঁটে যাওয়া ব্যাপার, হ্যাঁ, এটা তো খুব হয় না, confusing খুবই ব্যাপারটা। কনফিউজিং এই ব্যাপারটা, তো হয় না এগুলো। এবার যেরকম অদ্ভুত ব্যাপারগুলো হওয়া শুরু করলো, সেটা হচ্ছে এই রবিদা অফিস যাওয়া খুব ইরেগুলার হওয়া শুরু করলো। মানে প্রতিদিন অফিস যাচ্ছে না, ম্যাক্সিমাম দিন সিক লিভ নিয়ে বাড়িতে বসে রয়েছে, এরকম ব্যাপার রয়েছে। কাজে মনও বসছে না, অফিসে গেলেও সেই কাজ না করে চুপচাপ বসে রয়েছে, অদ্ভুত অদ্ভুত কথা বলছে, এই ধরনের। এবার তখন এই যে সোমদা, যার নাম দিয়েছি, সে আর কি যে ম্যানেজার, তাকে বলছে দেখুন ওর একটু মনে হচ্ছে সমস্যা হচ্ছে, আপনি একটু কনসিডার করুন। এখানে তো ওর, এইখানে কলকাতা শহরে তো ওর কোনো আত্মীয় স্বজন বা কেউ ফ্যামিলি মেম্বার কেউ নেই, আমি ওর সঙ্গে থাকি, ওকে একটু কনসিডার করুন, কিছুদিন যদি ওয়ার্ক ফ্রম হোম অ্যাটলিস্ট দেওয়া যায় বা একটু সিক লিভ দেওয়া যায়, তাহলে ও একটু আবার ঠিকঠাক করে কাম ব্যাক করতে পারবে। তো তখন উনিও ভেবেছেন হয়তো ঠিক আছে, দেওয়া করলো, ছুটি নিয়ে কিছুদিন ঘরে রয়েছে। এবার তখন সোমদা বলেছিল যে ঠিক আছে তুই ঘরে থাক, তোকে এখন অফিসে যেতে হবে না, বাট তুই একটু ডাক্তার দেখা প্রথমত, আর অন্য কিছু কাজ শুরু কর। অন্য কিছু কাজ মানে যখন তুমি মেন্টালি একটু এক্সস্ট হয়ে যাও, তখন কিছু রিফ্রেশিং কাজ করলে তোমার মেন্টালি একটু কোপ আপ করতে সুবিধা হয়। মানে তুমি কোনো মিউজিক শুরু করলে স্ট্রেসটা ব্যালেন্স করার জন্য, একটু ঘুরতে গেলে কোথাও, এই ধরনের সাজেশন ওকে দিয়েছিল। এবার সেক্ষেত্রে কি, এই রবিদা যে ও রান্না করতে ভালোবাসতো, মানে রান্নাটা এনজয় করতো ব্যাপারটা, তখন বলতো তাহলে ঠিক আছে তুই তাহলে রান্না কর, একদিন আমরা এরকম রান্না বান্না করবো। তো সোমদা কী করেছে, বলেছে আমি একদিন মাছ নিয়ে এসে, বাজার করে মাছ নিয়ে এসে ওকে বলেছে এই মাছটা আজকে আমরা রান্না করো, ওকে সুন্দর করে রান্না করবি ভাই, কালিয়া ফালিয়া খাবো, তুই যত্ন করে রান্না কর, আমি অফিস থেকে এসে ভাত বসাবো। এটা ওকে বলে দিয়ে মাছের বাজারটা করে দিয়ে অফিস বেরিয়ে গেছে। ও ঘাড় নেড়ে বলছে ঠিক আছে আমি কালিয়া রান্না করব, ডাল আর কালিয়া করব, আর তুই বাড়িতে ফিরে ভাত বসাবি। এটাই ওদের মধ্যে একদম কথা হয়ে গেছে, চলে গেছে। সেদিন এসে একটা অদ্ভুত ব্যাপার এবং ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করলো যে সোমদা, সেটা হচ্ছে বাড়িতে এসেছে, ঘরে ঢুকেছে, ও বিকেল চলে এসে সেদিনকে ঢুকে দরজাটা, ফ্ল্যাটের দরজাটা যেই খুলেছে, ওর মনে হচ্ছে একটা মোটকা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আচ্ছা। পুরো যে ঘরের একতলা যে ঘরটা, পুরো জায়গাটা থেকে বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে। বলছে কি তুই কী রান্না করেছিস রে? ইয়ার কি মেরেই বলেছে ব্যাপারটা, কী এমন রান্না করছিস এরকম গন্ধ ছেড়েছে? এবার ও দেখছে রবিদা নিজের ঘরে চুপচাপ খাটের ওপর বসে রয়েছে, কোনো রেসপন্স করছে না, কিছু বলছে না। ও কী করেছে, ওর মনে হয় কিছুটা সন্দেহ হয়েছে, ও মানে সিধে চলে গেছে রান্নাঘরে গিয়ে দেখছে বাটির মধ্যে মাছ রয়েছে রান্না করা। যখন ও যায়নি পুরোটার বাটিটার কাছে, তখন মনে হচ্ছে কিছুটা রান্না করা রয়েছে। যখন বাটিটার কাছে গেল, ও দেখছে ওই বাটিটার মধ্যে মাছের আঁশ, যেই পাখনার যেই অংশগুলো আমরা ফেলে দিই সেইটা, লেজের যে অংশগুলো আমরা ফেলে দিই সেইটা, তারপরে মাছের পেটের যে পটকা, তারপরে তোমার ওই নাড়ি ভুড়ি যেগুলো ফেলে দেওয়ার জিনিস, ওই জিনিসগুলো রয়েছে। আর তার মধ্যে কিছু কাঁচা মশলা আর জল দিয়ে যে ঘেঁটে একটা মন্ড টাইপের করে রেখেছে, রান্না করেনি। মানে ওই জিনিসটারই গন্ধ পুরো সারা ঘরে ছড়িয়ে গেছে, কারণ ওটা তো ফেলে দেওয়ার জিনিস, কাঁচা মাছ, কাঁচাই তো রয়েছে জিনিসটা। ওই রকম ওই মোটকা জিনিসটা মানে তৈরি করে অ্যাজ ইফ ও রেখে দিয়েছে। তখন বলছে এইটা এখানে কেন, এগুলো এভাবে রেখে দিয়েছিস কেন? বলছে কেন, রান্না করেছি। সে নেশারুর মতন কথা বলছে, কেন রান্না করেছি। বলছে তাহলে গোটা মাছটা কোথায় গেলে, এত বড় আমি মাছ আনলাম। বলছে ওই তো রয়েছে, খেতে দিয়েছি জেঠিকে।
আচ্ছা। ও ঘাড় ঘুরিয়ে দেখছে ড্রেসিং টেবিলের সামনে, যেখানে তোমার ওই ডিও, চিরুনি, ঘড়ি, হ্যান ত্যান এসব রাখে। ছেলেদের তো মেয়েদের মতো অত জিনিস থাকে না, বেসিক কিছু জিনিসপত্র থাকে। ওই জিনিসগুলো সব সরানো, যেখানে যেই কাঠের পাটাতনের মতো যে জায়গাটায় ওগুলো রাখা থাকতো, ওইখানে ওইরকম বড় একটা থালা, যে থালায় ও ভাত খেত, রবিদা ভাত খেত, ওইখানে সব মাছের বড় বড় পিসগুলো, ভালো ভালো পিসগুলো ওখানে রাখা রয়েছে, অ্যাজ ইফ যেন আয়নাটাকে খেতে দিয়েছে। এবার সোমদা তখন রেগে গেছে। ও বা টাকা পয়সা খরচা করে মাছটাকে এনেছে, ওর মাথায় একটা আশা আছে বাড়ি গিয়ে আমি ভাত বসিয়ে আমরা দুজনে মিলে একসাথে ভাগ করে খাবো। হয়তো এতক্ষণ অফিস করে ঘরে ফিরে ওর খিদেও পেয়েছে স্বাভাবিকভাবেই, ওর মাথা গেছে গরম হয়। ও হয়তো 4 অক্ষর 3 অক্ষর কিছু দিয়েছে, গালাগাল খিস্তি করে। এবার ও বলেছে মাছটাকে জাস্ট নিতে যাবি নি, তোকে রান্না করতে হবে না, আমিই করবো, তোর গ্যাসের মাথাটা খারাপ হয়, তুই বাড়ি চলে যাবি, তোর মাকে আমি ফোন করে বলে দেবো। এইভাবে বলে ও জাস্ট জিনিসটা নিতে যাবে, মাছের থালাটা নিতে যাবে, যে ওই নিজেই গিয়ে রান্না করবে, এরকম একটা উদ্দেশ্য ওর। জাস্ট মনে হলো আয়নার মধ্যে থেকে মনে হলো কিছু একটা ছুটে এসে ওই আয়নায় ধাক্কা খেলো, মানে আয়নার ভেতর দিক থেকে। আচ্ছা। মনে হলো যেন দূর থেকে কিছু একটা এলো, মানে আস্তে আস্তে জিনিসটা বড় হয়ে আয়নার মধ্যে ধাপ করে ধাক্কা গেলো, আয়নাটা ঝনঝন ঝনঝন করে কেঁপে উঠলো। ওই জিনিসটা দেখেও না ভয় পেয়ে গেছে, চমকে গেছে জিনিসটা দেখে। তারপরে ও যখন চমকে গিয়ে মানে স্টপ হয়ে গেছে, কি হলো ব্যাপারটাকে ও রিকগনাইজ করার চেষ্টা, প্রসেস করতে পারছে না, কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। এই জিনিসটা যখন হচ্ছে, তখন রবিদা পেছন থেকে বলছে, দেখছিস তো জেঠিমা রেগে গেছে, কেন ওরকম করলি? বড়দের সাথে ওভাবে কথা বলতে নেই, বড়দের সামনে তুই গালাগাল দিচ্ছিস, জেঠিমাকে আমি খেতে দিচ্ছি, তার থেকে তুই খাবার নিয়ে নিচ্ছিস, জেঠিমা রাগ করবে না? এরকম করে বলেছে। তখন ওর আরও ভয় লেগেছে, ও তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে গেছে, বাইরে থেকে নিজের মতো খাবার খেয়ে নিয়ে চলেছে, তুই বাই থাক তোর মতো। আর ওই যে নোংরা জিনিসটা যেটা ছিল ওটাও ফেলে দিয়েছিল, অবভিয়াসলি ওটা তো কেউ খাবে না। আর রবিদা কিন্তু সারাদিন কিচ্ছু খায়নি, না খেয়ে ওর ভয়ে বসে রয়েছে। আচ্ছা। এবার যাই হোক, এই দিনটা কেটে গেল। তারপরে এই রবিদার এই যে মেন্টাল ডিসব্যালেন্স যে ব্যাপারটা, এটা খানিকটা ঠিক হয়েছে। কি, ওর এই যেই জিনিসগুলো বলতো, যে জেঠিমার সাথে কথা বলছি, জেঠিমা আমার সাথে কথা বলে, জেঠিমার স্বপ্ন দেখছি, এইগুলো কিন্তু চলছেই। বাট ওর যে এর বাইরেই যে অদ্ভুত বিহেভ করা, সেইটা অনেকটা কমে গেছে, নর্মাল বিহেভই করছে। ওয়ার্ক ফ্রম হোম করছে, মানে কিছু টুকটাক কাজকর্ম করছে, বাইরে টাইরে যাচ্ছে, রান্নাবান্না করছে, সব ঠিকঠাক চলছে। এবার সোমদারও মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো হয়তো ওর মেন্টাল স্টেট একটু ঠিকঠাক হয়ে গেছে, তাহলে আর চাপ নেই। এই সময় একটা ব্যাপার হলো, মানে সোমদা তো একবার দেখেছিল ওই আয়না দিক থেকে কিছু একটা ছুটে এসে ধাক্কা মারলো, দ্বিতীয়বার আরেকবার দেখেছে। সেদিন কি হয়েছে, সেদিন মানে দুজনে মিলে সন্ধ্যাবেলা বসে কফি খাবে, সোমদাই বানিয়েছে, রবিদার ঘরে নিয়ে আসে, 2 হাতে 2টো কফি, আর বাইরে নাকি গান চলছিল, মানে পাড়ায় কিছু একটা চলছিল হয়তো, সেইখানে গান চলছে। এবার কফিটা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকছে, সেই সময় গানের তালে তালে একটু নাচছে, ঠিক আছে, জাস্ট ফর ফান। এবার রবিদাও হাসছে, ওরকম একটু ফানি ওয়েতে নাচছে বলে, 2 হাতে 2টো কফির কাপ নিয়ে নাচছে। আর রবিদা কী করেছে, ভালো নাচ হচ্ছে বলে ওর একটা ছবি তুলছে, এদিক ওদিক থেকে ছবি তুলছে, যেরকম বন্ধুরা করে, মানে একে অপরের সাথে ইয়ার্কি মারছে। ওই জিনিসটা যখন করছে, রবিদা হাসছে আর সোমদা তো নেচে যাচ্ছে গানের তালে তালে। সেই সময় রবিদার হাসির পাশাপাশি আরেকটা হাসির আওয়াজ শুনতে পেয়েছে সোমদা শুনতে পেয়েছে। আচ্ছা। রবিদা তো শুনছেই, ও তো বলছেই যে ওর তো দাবি আছে যে এখানে জেঠি থাকে, ও যার সাথে আমি কথা বলি। তখন ও শুনতে পেয়েছে রবিদা যেরকম হাসছে, সেরকম আরও একটা কেউ হাসলো, বাট সেটা কোনো মানে ছেলের গলা কি মেয়ের গলা বুঝতে পারছে না, অদ্ভুত একটা গলায়, কেউ একটা কাপা কাপা গলায় কেউ একটা হি করে হেসে উঠলো। ও না নাচতে নাচতে থেমে গেছে, চমকে উঠেছে, ব্যাপারটা কি হলো। বলছে, শোন না, আমি এই ঘরে না কফি খাবো না, তোর আমার ঘরে আয়। এবার যখন বলেছে যে তুই আমার ঘরে আয়, প্রথমে রবিদা না খুব গম্ভীর হয়ে গেছিল, তখন এর আগে তো হাসছিল ওর নাচ দেখে, খুব গম্ভীর হয়ে গেল। তারপর আয়নার দিকে তাকালো, এরম করলো, মানে কাউকে যদি আমরা জিজ্ঞেস করি কি করব বা কি, জাস্ট একটা জেস্টার করি না, আমাদের মাথাটা উঠিয়ে সেরকম করলো, এরকম করে আয়নাটার দিকে এরকম করলো। তারপর অল্প মুচকি এসে আর চল। তখন বলে, ওটা তুই কী করলি? বলে জেঠিকে জিজ্ঞেস করলাম যাবো কিনা, জেঠি বললো যেতে।
সেইবার ওকে নিজের ঘরে নিয়ে এলো, নিয়ে এসে না ও তো কফি খাচ্ছে সন্ধ্যা, ও না রবিদার দিকে তাকিয়ে আছে এক দৃষ্ট। ও আর মানে বন্ধুর সাথে যে গল্প করবে, কনভারসেশন করবে, সেটাও করতে পারছে না। ওর তো ওকে দেখেও ভয় লাগছে। হ্যাঁ, বলছে যে ভাই শোন, আমার মনে হচ্ছে আমার না এখানে আর থাকা যাবে না। আমি দুবার যে জিনিস লক্ষ্য করলাম, আমি মনে হচ্ছে অন্য জায়গায় শিফট করে যাব বা বাড়িই চলে যাব। আর আমার সাজেশন, তুইও এখানে থাকিস না, তোর না এখানে থাকলে প্রবলেম হয়ে যাবে। বলছে আমি না থাকলে জেঠির সাথে কী করে থাকবে, জেঠি তো আমার সঙ্গে এখানে, জেঠি একা হয়ে যাবে না, ওই জিনিসটা বলছে। বাট এই জিনিস, এই জেঠি ব্যাপারটা তো চলছেই। আর ওই যে স্বপ্নের মধ্যে যেটা চলছে, যে জেঠি বারবার না করছে, তখন কিন্তু কিছু কথা বলছে না। স্বপ্নে যখন জেঠি আসেন, এটা কিন্তু নোট করবে, স্বপ্নে যখন জেঠি আসেন তিনি কোনো কথা বলেন না, জাস্ট জেস্চার করেন। এই জিনিসটা চলছে এই সময়। তারপর যেই প্রবলেমসগুলো দেখা গেল, একটা তো বললাম, প্রথম যেটা মানে বড় ঘটনা শুরু হয়েছিল সেটা হচ্ছে ওই আয়নার সামনে মাছ রাখা। তারপর যেটা শুরু হলো অদ্ভুত ব্যাপার, কোথার থেকে একটা ও সিঁদুরের কৌটো জোগাড় করেছে, সে তো বাজারে কিনতেই পাওয়া যায়, নিয়ে এসেছিল। সেই জিনিস নিয়ে তেলের সঙ্গে মিশিয়ে সারা ঘরের দেওয়ালে অদ্ভুত অদ্ভুত চিহ্ন এঁকে রাখতো। আচ্ছা, পাগলের মতন জিনিসপত্র ওরকম আঁকতো। সেই চিহ্ন খুব একটা কেউ জানে না, মানে আমরা যেরকম নর্মাল স্বস্তিক চিহ্ন, এই চিহ্ন এগুলো জানি, ওই ধরনের কোনো চেনা চিহ্ন নয়। যেন মনে হতো কিছু অজানা যন্ত্রম টাইপের কিছু একটা আঁকছে। আচ্ছা, অদ্ভুত রাক্ষসের মুখ বানাতো, এই টাইপের জিনিসপত্র করতো। বলছে বাচ্চারা যেরকম দেওয়ালে আঁকে, ও সেরকম করতো। এই যে পাগলামিগুলো ওর উত্তরোত্তর বাড়ছে। এবার ওর মা যখন ফোন করতো তখন অসংলগ্ন কথাবার্তা বলতো, ওই জেঠির কথা বারবার বলতো। তখন একদিন কি হয়েছে, তখন ওর মা আর ওর যে ভাই ছিল, যে জেঠির ছেলে, সে একদিন এসেছে ডাইরেক্ট, কারণ ওকে বাড়িতে ডাকতো, ও বাড়িতে যেত না। আচ্ছা, কারণ এর আগে তো প্রত্যেক সপ্তাহে না হলেও অন্তত মাসে 2বার তো যেতই বাড়িতে। বাট ও দীর্ঘদিন হয়ে গেল বাড়িতে যাচ্ছে না। এবার মায়ের অবভিয়াসলি চিন্তা হচ্ছে, এক তো বাড়িতে ফিরছে না, দ্বিতীয়ত ফোন করলে অদ্ভুত অদ্ভুত কথা বলছে, যিনি মারা গেছেন সেই জেঠির উপস্থিতির কথা বলছে ঘরে। ওর মায়ের চিন্তা হয়ে গেছে, উনি চলে এসছে, ওই ভাইটাকে নিয়ে চলে এসছে। ওর ভাই যেই এসছে, আরে তুই এসেছিস এতদিন পর। এবার দুই ভাইয়ের মধ্যে তো এমনিতেই খুব ভাব ছিল। যখন এসে বলছে যে আরে তুই এসছিস এতদিন পর, আয় আয় বলে মাকে অত পাত্তা না দিয়ে ভাইকে টানতে টানতে নিয়ে এসছে। ওর মা ভেবে যে ঠিক আছে, দুই ভাইয়ের অনেক দিন পর দেখা হয়েছে, ও যখন খুশি হয়েছে দেখ ভালো। বাট ও কী করেছে, ভাইকে টানতে টানতে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করিয়েছে। আয়নার সামনে দাঁড় করিয়ে বলছে, ওই দেখো দেখ জেঠি, দেখতে পেয়েছিস, তোর মাকে দেখতে পাচ্ছিস। ও তো কিছুই দেখতে পাচ্ছে না। বলছে ভাই মানে দাদা তুই কি বলছিস, এরকম তো কিছু ব্যাপার নেই, তো কিছু একটা সমস্যা হচ্ছে, মা তো অনেক দিন আগে মারা গেছে, তুই তো জানিস। মানে শ্মশানে তো তুইও গেছিলি আমার সঙ্গে, আমি মুখাগ্নি করেছিলাম, তুই তো আমার পাশে দাঁড়িয়েছিলি, আমরা একসাথেই কাজ করেছিলাম, যে পারলৌকিক কাজকর্ম হয় সেটা তো আমরা একসাথেই করেছিলাম, তুই এইগুলো কেন বলছিস। এবার ও কিন্তু এই কথাটা বলে যাচ্ছে, ওর যে ভাই যে এসেছিল কৃষ্ণনগর থেকে, ওই কথাটা বলে যাচ্ছে। আর ওর যে দৃষ্টিটা, ও কিন্তু ভাইয়ের দিকে নেই, মানে ওর ভাইয়ের যে এতগুলো কথা ও কানে নিচ্ছে না, ও আয়নার দিকে তাকিয়ে রয়েছে। আয়নার দিকে তাকিয়ে অনেকক্ষণ পর বলছে, জেঠি তোকে দেখে খুশি হলো না কেন, জেঠি তোকে চিনতে পারছে না কেন, এই জিনিসটা বলছে। তখনও বলছে আরে জেঠি এখানে নেই, তুই বোঝার চেষ্টা কর, কেউ আমাকে চিনতেও পারবে না, কেউ আমাকে রেকগনাইজও করতে পারবে না, কীভাবে করবে, কেউ তো নেই এখানে। ও বোঝাচ্ছে একজন ভাইয়ের মতো, ও বোঝাচ্ছে এখানে কিছু নেই। এবার ওর মাথায় ওটা স্ট্রাইক করে গেল, জেঠি ওকে চিনতে পারছে না কেন, ও বারবার দুলছে আর ওই কথাই বলছে। এবার ওর মা তো ওর ছেলের অবস্থা দেখে ওর তো প্রায় কান্নাকাটি করার অবস্থা, চিন্তায় পড়ে গেছে যে কী হয়েছে আমার ছেলে। তখন উনি সেই দিনের মতন চলে গেলেন, অনেক চেষ্টা করলেন ওকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার, বাট ও কিছুতেই রাজি হলো না। এবার তখন ওর মা নাকি বলেছিল এই আয়নাতেই কিছু আছে, ও আয়নার দিকে সারাক্ষণ তাকিয়ে বসে থাকে, জেঠিকে নাকি ও আয়নায় দেখতে পায়, এই জিনিসটা সরাতে হবে। যেই বলেছে ওর মায়ের ওপর চিৎকার করে উঠেছে, মানে প্রায় যেন অ্যাটাক করবে এরকম করে, যে এই জিনিস আমার থেকে যদি তুমি সরিয়ে নাও, আমার থেকে খারাপ কিছু হবে না, বা আরও কিছু খারাপ কথা বলে, যেভাবে মায়ের সাথে কথা বলে না, এমন কথা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে ওরকম বলেছে। তো ওই রকম অ্যাগ্রেসিভ ও মোটামুটি ওরকম নেচারও নয়, বিশেষ করে মায়ের সঙ্গে ভাবে তো কথা বলবেই না, কারণ প্রত্যেক মা তার সন্তানকে চেনে, কীভাবে কথা বলতে পারে কীভাবে পারে না।
তো ওর খুব অদ্ভুত লেগেছে। তখন ও নাকি বলেছে যে আমি এখানে থাকতে এসেছিলাম তোর সঙ্গে, আমার মনে হয় যে আমার এখানে থাকার থেকেও বেশি দরকার বাড়িতে গিয়ে কিছু ব্যবস্থা করা। খুব বুদ্ধিমতীর মতন একটা ডিসিশন নিয়েছেন তিনি। ওই ভাইকে বলেছে যে তোকেও ভেবেছিলাম তোকে রাখবো, কিন্তু না, আমার এবার উনিও দুজনকেই খুব ভালোবাসে। স্বাভাবিক। হ্যাঁ, তো উনিও নিজের সন্তানের মধ্যে দুজনকে ট্রিট করে। বলছে না, আমার এক ছেলে এরকম রয়েছে, আমার আরেক ছেলেকে আমি বিপদে ফেলবো না, তুই আপাতত আমার সঙ্গে আবার ঘরে চল, ওখানে কিছু ব্যবস্থা করে আমি ফিরে আসবো, যত তাড়াতাড়ি পারি আমি ব্যবস্থা করবো, কারণ নালে আমার ছেলেকে আমি বাঁচাতে পারবো না, মানে ফিরিয়ে আনতে পারবো না, কিছু একটা ক্ষতি হয়ে যাবে আর কি, এরকম ওনার ধারণা। এবার এই জিনিসটা যখন হচ্ছে, তার মধ্যে রবিদা এই আমাকে যখন ঘটনাটা বলছে, তখন বলছে আমি এটা পরে অনেক অনেক পরে মনে করতে পেরেছি আমার সঙ্গে কী কী ঘটনাটা ঘটেছে ইতিমধ্যে। ও অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পেত আয়নার মধ্যে। প্রথমে তো আগেই বলেছি এতক্ষণ ধরে যে জেঠিকে দেখতে পেত। জেঠি কী করতো, এই যে ও সিঁদুর দিয়ে জিনিসপত্র আঁকতো, সেটা ওর জেঠি বলে দিত আচ্ছা। যে তোকে এভাবে আঁকতে হবে। আরেকটা কি অদ্ভুত জিনিস দেখতো আয়নার মধ্যে। এবার আমি জিজ্ঞেস করতাম যে আয়নায় যে তুমি জেঠিকে দেখতে পেতে, জেঠি কী করতো, নর্মাল দাঁড়িয়ে থেকে তোমার সঙ্গে কথা বলতো না কী করতো? বলছে না, মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কাজ করতো আমার জেঠি, আমি দেখতে পেতাম। কী ধরনের কাজ? এক এক সময় দেখতাম আমার জেঠি কোনো একটা পশুর চামড়া সেলাই করছে, সেটা আয়নার মধ্যেও দেখতে আয়নার পেত? মধ্যে টিভির মতো নাকি দেখতে পেত। টিভির মতো অতটা স্পষ্ট না হলে হালকা ওই শার্পনেস যদি কমে যায়, যেরকম একটু কালার লিকেজ হয়ে যায় যেরকম হয়, ওই রকম নাকিও দেখতে পেত। ওই জেঠি বসে, আর জেঠির পরনে সবসময় একটাই শাড়ি থাকতো। আচ্ছা। ওই শাড়িটা বাদে আর অন্য কোনো শাড়িও দেখতে পেত না। ও দেখছে যে ও একটা দেখতো ওই কোনো একটা পশুর চামড়া সেলাই করছে বড় একটা সূচ আর সুতো দিয়ে, এটা একটা দেখতো। আরেকটা দেখতো একটা বড় দাড়িপাল্লা দিয়ে কিছু একটা মাপছে। আচ্ছা। যখন ও জিজ্ঞেস করতো নাকি যে জেঠি তুমি কি মাপছো, বলছে তোকে মাপছি। তখন ও জিজ্ঞেস করছো আমাকে কেন মাপছো, বলছে না, তোর কতটা পাপ আছে কতটা পুণ্য আছে আমি সেটা মাপছি। তখন ও জিজ্ঞেস করতো নাকি যে আমার কতটা পাপ কতটা পুণ্য, বলছে অনেকটাই পাপ, পুণ্য কম পাপ বেশি, আচ্ছা। এরকম বলতো। বলছে তাহলে আমি কি করব? তখন বলতো আমি যা বলি তাই কর, তাহলে তোর পাপ কমবে পুণ্য বাড়বে। তখনও এই জিনিসগুলো বলতো যে ঘরের মধ্যে এগুলো আঁক, আমাকে মাছ এনে দে, এই জিনিসগুলো বলতে শুরু করতো। তারপরে এই সময় একটা কি হলো, ওকে বলা শুরু করলো যে তোর পাপের ঘোড়া অনেক বেড়ে গেছে, তুই এক কাজ কর, তুই আমার কাছে চলে আয়। কি করে যাব তোমার কাছে? ফ্যান থেকে ঝুলে পড়। এটা নাকি অনেকবার বলেছে, বাট ভেরি ভেরি ফর্চুনেটলি যে জিনিসটা হতো সেটা হচ্ছে যতবারই ওই জিনিসগুলো করার চেষ্টা করতো না, কারণ নিজের ক্ষতি করার যখনই চেষ্টা করতো, ও আবার সেই যে মানে জেঠিকে দেখতে পেত যে কিনা এভাবে না করছে, তখন কিন্তু সে আর কোনো কথা বলতো না। স্বপ্নে দেখতো? এর আগে তো স্বপ্নে দেখতো, আর যখন ও নিজের ক্ষতি করার চেষ্টা করতো তখন বুঝতে পারতো, সে একটা গ্লিম্পস আসে না আমাদের মানে চেতনায়, সামনে দেখতে পাচ্ছি না, বাট একটা আসে ইমাজিনেশন, তখন ওই ব্যাপারটা বারবার ওর রিকল হতো যে আমি স্বপ্নে দেখেছিলাম আমার জেঠি আমাকে বারবার মানে ছলছল চোখে এরকম করে না করছে। ও আর জিনিসটা করতে পারতো না। আরেকটা জিনিস যেটা ওর সাথে হতো, আচ্ছা এটা একটা বলে রাখি, ও যখন বাড়ির বাইরে যেত, কারণ ওকে তো সোমদা বলে রেখেছিল যে তোর তো মেন্টাল কন্ডিশন ভালো নয়, তুই একটু বিকেলবেলা হাঁটতে বেরোবি, ফ্রেশ এয়ার লাগলে তোর ভালো লাগবে, শরীর মন ভালো থাকবে। ও হাঁটতে যেত, প্রতিদিন হাঁটতে যেত। হাঁটতে যখন যেত তার আগে ও নর্মালি ওই জেঠির কাছ থেকে পারমিশন নিত, ঠিক আছে, ওই আয়নার মধ্যে যে জেঠিকে দেখতে পেত তার কাছে পারমিশন নিত যে আমি যাচ্ছি হাঁটতে, জেঠি পারমিশন দিলে তবেই ও বেরোতো। আচ্ছা। ঠিক আছে, প্রতিদিন এটা নাকি হতো ওর বাক্য অনুযায়ী। তো শেষের দিকে যখন ওকে বলতো বারবার যে নিজের ক্ষতি করো, তুমি আমার কাছে চলে আসো, এই জিনিসগুলো করো, তখন বলতো যে তুমি বাইরে, যখন ও জিজ্ঞেস করতো জেঠি আমি বাইরে যাচ্ছি ঘুরতে, হাঁটতে যাচ্ছি, তখন বলতো এক কাজ করবি, যখন যাবি বাইরে ট্রাকের সামনে ঝাঁপ দিবি, গাড়ির সামনে ঝাঁপ দিবি, এই ধরনের কথা বলতো। আর যেহেতু বিধাননগর সামনে, স্টেশনের সামনে, মোটামুটি স্টেশন থেকে কিছু দূরে, বলছে স্টেশনে চলে যা, রাইলে মাথা দিয়ে দেয়, এই ধরনের কথাবার্তা বলতো। এবার এখানে একটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে ও যখন স্টেশনের দিকে যেত, বিধাননগর স্টেশনের খুব কাছাকাছি চলে আসতো, তখন নাকি আরেকটা সেই ওর ইম্যাজিনেশন বলো বা মেমোরি বলো একটা ট্রিগার করতো, সেটা হচ্ছে ও
অনেক দিন আগে যখন ও জব পায়নি, যখন ও পড়াশুনো করছে, সেই টাইমে কৃষ্ণনগর লাইনেই অন্য একটা স্টেশনে, মানে কৃষ্ণনগর স্টেশনের কাছাকাছি অন্য একটা স্টেশন, আমার নামটা এখন ঠিক মনে নেই, মেবি পায়রাডাঙ্গা অর সামথিং লাইক দ্যাট, আচ্ছা, হতে পারে পায়রাডাঙ্গা, আমি শিওর নই, ভুলে গেছি। তো ওরকম স্টেশনের কাছাকাছি ওর বন্ধুদের সাথে মানে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে, সেই সময় একজন কাটা পড়েছিলেন, একজন ভদ্রলোক ট্রেনে পড়েছিলেন। আচ্ছা। তো তারা সবাই মিলে দৌড়ে টৌড়ে গেছে, আশেপাশে যারা ছিল দৌড়ে গেছে। বডিটার অবস্থা খুব খারাপ ছিল, যিনি মারা গিয়েছিলেন, কাটা পড়েছিলেন, তার বডিটা না 3 ভাগ হয়ে গেছিলো, ঠিক আছে, একদম আলাদা আলাদা 3 ভাগ হয়ে গেছিলো। ওটা দেখে না এবার ওই যে এরকম অদ্ভুত একটা বিষয়, মানে গা শিউরে উঠবে শুনলে, এই যে কাঁধের উপর থেকে যে অংশটা রয়েছে, যেখানে মাথার কাঁধের অংশটা রয়েছে, সেটা নাকি আলাদা হয়ে যাওয়ার পরও জল জল করে মানে বলছিল আর কি, জল জল এরকম বলছিল। হ্যাঁ, এটা হয়, এটা সত্যিই হয়। যখন মানে আলাদা হয়ে যায়, ব্রেন তখন অ্যাক্টিভ থাকে, বুঝতে পারে না, মানে তখন ওরকম জল জল যখন করছে, সবাই বলছে জল না দিতে। এবার এটা বলা হয় যে ট্রেনে যদি কাটা পড়ে বা বেশি মানে খুব গুরুতর অ্যাক্সিডেন্ট যদি হয়, জল না দিতে নাকি ক্ষতি হয়। মানে এবার তখনও ভাবছে যে এই মানুষটাকে তো বাঁচানো যাবে না, 3 ভাগ হয়ে গেছে, তাকে কীভাবে বাঁচানো যাবে, অ্যাটলিস্ট জলটা দিই, শান্তিটা পাক। ও নাকি কোনো মানে বারণ করা সত্ত্বেও কোথাও থেকে একটা জল নিয়ে এসে ওনার মুখে জল দিয়েছিল, ঠিক আছে, জল দিয়েছিল, সেটার মতো চলে গেছে, ওই বিষয়টা পুরোটাই চলে গেছে, ওই ব্যাপারটা স্মৃতিতে রয়ে গেছে, বাট ওটা থেকে আর কিছু বদর করেনি, এখনও অবধি করেনি। বাট ওকে যখন ওই বিধাননগর স্টেশনের কাছাকাছি গিয়ে বলতো যে লাইনে গিয়ে মাথা দিয়ে তাহলে তুই আমার কাছে চলে আসতে পারবি, যখনই ও স্টেশনের কাছাকাছি যেত, ওই যে ভদ্রলোকের নাম মানে ইয়েটা মানে প্রতিচ্ছবিটা ওর মাথায় আসতো। ওর মনে হতো ওই রকম কাটা অবস্থাতেই ওকে না করছে, জেঠি যেরকম না করতো সেইভাবেই না করছে। ও বারবার যেত আর ফিরে চলে আসতো, এই জিনিসটা ওর সাথে বারবার হতো। এই ব্যাপার এবার এইভাবে অনেক দিন কেটে গেল, অনেক দিন না, কিছুদিন কেটেছে। এক তো হলো নিজের ক্ষতি করার ব্যাপারটা, আরেকটা যেটা হতো ওই যেটা বললাম দেওয়ালে আঁকাআঁকি করতো, এবার বলতো একটা অদ্ভুত দেবতার কথা নাকি জেঠি বলতো, সে দেবতার নাম আজও অবধি দাদা মনে করে বলতে পারেনি। আচ্ছা, কারণ এরপরে ওর সাথে অনেক কিছু হয়েছিল, মানে ওকে ভালো করার জন্য আর কি অনেক পুজো আচ্ছা সেটা বলবো করা হয়েছে, কাউন্সেলিং কিছু করা হয়েছে, সেই সূত্রেই ওই যে নামটাও না পুরোপুরি ভুলে গেছে, নেই আর ওর মাথায়। তো এমনিতেও নিজে বলে আমি আর মনে করতেও চাই না খুব একটা, ওটা তো খারাপ স্মৃতি। তো কিছু একটা দেবতার নাম বলতো তুই ওর পুজো করা শুরু কর, দেখবি তোর মধ্যে যে খারাপ জিনিসগুলো তোর তো পাপ বেড়ে গেছে, ওই পাপগুলো কমে যাবে, তোর পুণ্য বেড়ে যাবে, তুই আমার মতো হয়ে যেতে পারবি, এরকম বলতো। ও কি করতো, ওই যে সিঁদুর দিয়ে আঁকতো, রাক্ষসের মুখ আঁকতো বলতাম না, ওই রকমই একটা বড় টাইপের রাক্ষসের মুখ, যার কিনা 3টে শিং আছে, এরকম একটা বড় মুখ এনেছিল। ও সেইটাকে ওই তোমার খাবার দিয়ে, মানে যা তা খাবার দিয়ে, কখনো মাছ দিয়ে, কখনো এমনি ভাত দিয়ে, এমন নয় যে বিশাল মদ মাংস দিয়ে পুজো করছে তান্ত্রিকের মতো, নাথিং লাইক দ্যাট, মানে একটা অদ্ভুত টাইপেরও পুজো করতো, মানে ছন্ন ছাড়া পুজো যাকে বলে। আর ও জামা কাপড় পরে ছেড়ে দিয়েছিল, ওকে বলেছিল যখন তুমি দেবতার পুজো করবে তখন জামা কাপড় পরবে না। ও সম্পূর্ণ নগ্ন অবস্থায় যা তা খাবার দিয়ে পুজো করতো, কখনো জল দিত, কখনো এই করতো, মাটিতে গড়াগড়ি খেত, মানে একেবারে উন্মাদের মতন অবস্থা হয়ে গেছিল। এবার ইতিমধ্যে ওর মা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে সাহায্য এদিক ওদিক মানে সার্চ করছিল আর কি। তো এই সময় একজন ভদ্রলোকের সাথে ওদের মানে যোগাযোগ হয়, যিনি কিনা একজন সাধক, তাকে ঠিক তান্ত্রিক আমি বলবো না, কারণ তান্ত্রিক যারা তারা ওই মানে কি বলবো প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে প্রয়োগ করে, উনি খুব একটা সেটা করতেন না, উনি শিখতেন, উনি নিজেকে সাধকই বলতেন। তো সেরকম একজন মানুষের সাথে তাদের পরিচয় হয়, এবং তার নাকি গুরুর নির্দেশ ছিল এরকম যে কখনো যদি কেউ তোমার কাছে সাহায্যের জন্য আসে, বা তুমি কাউকে এমন দেখো যে যার সাহায্যের প্রয়োজন রয়েছে, তাকে তুমি বিনামূল্যে এক কানা করিও তুমি না নিয়ে তাকে হেল্প করবে, তাহলে তোমার যেই সাধনা যেটা ওটা আরও বেটার হবে, স্পিরিচুয়ালি তুমি আরও ইনক্লাইন্ড হবে। এটাই তোমার মানে ও গুরু বলেছিল এটাই তোমার এই জন্মের, এটাই তোমার কাজ, তোমার এই জন্মের এটাই উদ্দেশ্য।
তো গুরু বাক্য যেরকম মানুষ মেনে নেয় সেভাবে মেনে নিয়ে যখন যোগাযোগ করলেন মা, রবিদার মা, যে আমার ছেলের এরকম এরকম অবস্থা, খুব খারাপ অবস্থা, আপনি দয়া করে চলুন। উনি এক কথায় রাজি হয়ে গেছিলেন। তিনি চলে এসেছেন এখানে, চলে এসে পুরো জায়গাটাকে ঘুরে ঘুরে দেখছে। আর উনি যখন এসে দেখছে, রবিদা এরম এরম করে মানে ওর চোখ যেদিকে ঘুরছে, ওনার চোখ যেদিকে ঘুরছে ভদ্রলোকের, ও সেদিকে দেখছে। বলছে, এবার রবিদা কিছু কথা বলছে না নাকি, এমন নয় যে খুব অ্যাগ্রেসিভ হয়ে কিছু বলছে বা কিছু। তখন জিজ্ঞেস করছে যে তোমার জেঠি তোমাকে কি বলে আমায় বলো। খুব মানে আদর করে, ভালো করে, পোলাইটলি জিজ্ঞেস করছে, তোমার জেঠি তোমায় কি বলে আমায় বলো। তখন ও সব বলেছে, আমাকে এটা বলে, আমি দেখি যে পশুর চামড়া সেলাই করছে, দাড়ি পাল্লায় বলে যে আমার পাপ পুণ্য মাপছে, এই জিনিসগুলো আমি দেখতে পাই, এগুলো আমায় বলে। বলছে, তোমার জেঠিকে আর কোথাও দেখতে পাও? বলছে, হ্যাঁ, আমি আমার স্বপ্নে দেখতে পাই। আর যখন জেঠি আমাকে খারাপ কাজ করতে বলে, খারাপ কাজ মানে আত্মহননের কথা বলছি, খারাপ কাজ করতে বলে, তখন আমি আবার জেঠিকে দেখতে পাই। আমি এটা বুঝতে পারি না, একবার জেঠি বলে আমাকে আত্মহনন করতে, আরেকবার জেঠিই না করে, এটা কীরকম বিষয়, এটা আমি বুঝতে পারি না। বলছে, ঠিক আছে, আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। বলছে, তোমার কি আরও খারাপ কিছু করার ইচ্ছা হয়? আরও খারাপ কিছু বলতে? বলছে, নিজের ক্ষতির কথা বলছি না, অন্য কারোর ক্ষতি করার ইচ্ছে হয়? তখনও না চুপ করে রয়েছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এবার একটা কথা বলি, এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, আমি না খুব একটা এলাবোরেট করে বলবো না, কারণ একটু ডিস্টার্বিং ব্যাপারটা। সেটা হচ্ছে, যেই বাড়িতে ওরা থাকতো তার ঠিক পাশের বাড়িতে একটা বাচ্চা মেয়ে থাকতো, 4-5 বছরের বাচ্চা মেয়ে। এবার মেয়েটা খুবই কিউট একটা মেয়ে, মিষ্টি একটা মেয়ে। এবার ওদের দুই দাদার সঙ্গেই তার একটা খুব ভালো সম্পর্ক কেরকম, ও স্কুলে যাওয়ার আগে ওদেরকে টাটা না জানিয়ে যাবে না, আচ্ছা, আর ওরাও অফিস যাওয়ার আগে ওকে টাটা না করে যাবে না। আচ্ছা, এরকম একটা বিষয়। রবি আর সোম এদের কথা বলছো? আচ্ছা, মানে ওদেরকে দাদা বলে বলতো। এবার দুজনকে টাটা না করে কেউ স্কুল যায় না, কেউ অফিস যায় না। রাস্তায় যখনই দেখা হয় ওকে একটা চকলেট দেবেই দেবে। যখনই দেখা হয়, চল একটু ঘুরে আসি তোর সঙ্গে, ওকে নিয়ে একটু ঘুরে এলো, আইসক্রিম খাইয়ে দিল, মানে খুবই ভালোবাসে ওকে দুজনে। একদিন কি হয়েছিল নাকি, ওই রকম কোন দিকটায় থাকে ওরা বলবো, যেই জানলাটা রাস্তার দিকে নয়, যেই জানলাটা সবসময় খোলা রাখতে পারতো, সেই দিকের যে বাড়িটা পড়তো, সেই বাড়িতে ওই বাচ্চা মেয়েটা থাকতো। ও একদিন ওই জানলায় বসেছিল চুপচাপ। এবার ওই জানলায় এলে যখন ওই বাচ্চাটা ওদেরকে দেখতে পায় বা ওরা বাচ্চাটাকে দেখতে পায়, ওরা নর্মালি কনভারসেশন করে যে কী রে, কী করছিস, কী ব্যাপার, পড়াশোনা নেই, এ ধরনের আর কি ফাজলামি করতো। তো ও ওই বাচ্চাটা সেদিনকে, ও দাদা কী করছো, এই দেখো আমার নতুন পুতুল, এই টাইপের কিছু একটা কনভারসেশন করে ওর সাথে কথা বলা হয়ে গেছে। ও এবার নিজের মতো আপন মনে খেলছে, বাচ্চা মেয়ে। ওর নাকি তখন ওই বাচ্চা মেয়েটাকে দেখে খারাপ কথা চিন্তা করেছে, হ্যাঁ, মানে খারাপ ইচ্ছে জেগেছে। এবার আমি এটাকে এত ছোট্ট একটা বাচ্চা মেয়ে, আমি ওর ব্যাপারে এতটা এলাবোরেট করে আমি বলছি না, আই হোপ তুমি বুঝতে পারছো কী ব্যাপার কথা বলছি। ওর সেই ইচ্ছা নাকি জেগেছে, মানে ওর ক্ষতি করার ইচ্ছে। ও যখন এই জিনিসটা নিজে ভাবছে, ওর একটা সাবকনশিয়াস মাইন্ডে চলছে, এটা আমি কী করছি, কী ভাবছি। এইটুকু একটা বাচ্চা মেয়ে যাকে আমি এত স্নেহ করতাম, একটা ছোট্ট বোনের মতো ওকে দেখতাম, ওর ব্যাপারে এত খারাপ কথা আমি ভাবছি, ছি, ও কী করেছে, তাতে করে জানলাটা দিয়ে মানে অপরাধ বোধে ভুগছে যে এইটুকু একটা বাচ্চা মেয়ের বিষয়ে আমার এই কথাটা মাথায় এলো কী করে। তারপর থেকে কী হতো, ওই বাচ্চাটার সাথে না কথা বলা বন্ধ করে দিয়েছিল। কেন? নিজের গিল্ট ফিল হতো যে কেন আমি, মানে বাচ্চাটার দিকে 1 সেকেন্ডও ওই খারাপ নজরে আমি কেন তাকাবো, এই যে একটা গিল্ট ওর মধ্যে রয়েছে, ওই দিক থেকে যে আরেকবার যদি আমি ওর দিকে তাকাই, আরেকবার যদি এই কথাটা আমার মাথায় আসে, কিংবা সত্যি যদি আমি কখনো ক্ষতি করে ফেলি বাচ্চাটা, কোনো খারাপ ইঙ্গিত করে ফেলি কিংবা খারাপ কাজ করেই ফেলি, তখন কি হবে। ও এই ভয়ে ওই বাচ্চাটা থেকে একেবারে নিজেকে সরিয়ে নিয়েছিল। বাচ্চাটা খুঁজতো, ওকে নাম ধরে ডাকতো, রবি দাদা, এই দেখো আমি অফিস যাচ্ছি, টাটা। ও উত্তর দিত না। বাচ্চাটা মন কষ্ট পেত, কিন্তু ও তো জানতো যে ও কেন এই জিনিসটা করছে। তখন ও জিনিসটা ওই যে ভদ্রলোক এসেছিলেন, সাধক ভদ্রলোক, তাকে বললেন, আমার এই রকম ইচ্ছা একবার হয়েছিল, আমার ভীষণ খারাপ লেগেছিল, আমার খুব লজ্জা লেগেছিল, আমি তারপরে খুব কেঁদেছিলাম, জেঠির নাম করেই খুব কেঁদেছিলাম, কিন্তু জেঠি আর কিছু বলেনি, এই ব্যাপারে আর কিছু বলেনি। বলছে, তোমার মধ্যে যে এখনও মনুষ্যত্ব রয়েছে, তোমার মধ্যে যে এখনও ভালো দিকটা এখনও বেঁচে রয়েছে, এটাই তার প্রমাণ।
যে তোমার একটা গিল্ট ফিলিং হয়েছে, তুমি বুঝতে পেরেছো তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবা, এটা উচিত নয়, তুমি যে নিজেকে সামলে নিয়েছো এত ভালোভাবে ঠিকঠাকভাবেই তুমি সামলে নিয়েছো, নিজেকে দূর করে নিয়েছো বাচ্চা মেয়েটার থেকে, এটা খুব ভালো একটা লক্ষণ। তারপর বলছে যে তুমি যাকে দেখতে এবার এই জিনিস সেই দিনের মতো এই ব্যাপারটা চলে গেল, উনি সব কিছু দেখলেন, ওদের ঘরের ধুলো নিলেন আর বোধহয় ঝুল নিয়েছিলেন, নিয়ে উনি বললেন যে আমি যেখানে থাকবো এখানে তো আমি থাকবো না, এইখানে উনি সম্ভবত কোনো একটা জায়গা মানে রেন্টে নিয়েছিলেন, সেখানে থেকে উনি ক্রিয়াকর্ম করে বলছে আমি পরের দিন আসবো, এসে সব এলাবেরোটলি বলবো, কিছুটা বুঝেছি বাট পুরোটা বুঝে নিয়ে আমি তোমাকে বলবো ব্যাপারটা কি হয়েছে। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ওকে এখান থেকে বের করা, ওই রুমটা থেকে বের করা, মানে মোট কথা ওই যে আয়নাটা থেকে ওর থেকে বের করা, কারণ আয়নাটার মধ্যে কিছু একটা রয়েছে সেটা তো বুঝতেই পারছো সবাই। এবার উনি বলা শুরু করলেন ব্যাপারটা কি হয়েছিল, ব্যাপারটা যে এত অদ্ভুত, আমি তোমাকে অফ ক্যামেরা যখন বলছিলাম তোমারও খুব শকিং লেগেছিল, সেটা হচ্ছে ওই যে 31st নাইটে ও ঘরে এসে ঘুমিয়ে পড়েছিল, মানে রাস্তার দিকে যে জানলাটা ওটা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল, সেই দিন রাত্রিবেলা মাঝরাত্রে ওখান দিয়ে একটা শবযাত্রা গিয়েছিল, মানে একজন জানলার বাইরে দিয়ে একটা শবযাত্রা গিয়েছিল, যেরকম ওই রাস্তা দিয়ে প্রায়ই যায়, এটা এমন কিছু নতুনত্ব ব্যাপার নয়, কেউ একজন মারা গিয়েছিল। কারণ তুমি যে লোকেশনের কথা বলছো সেখান থেকে খুব সামনেই একটা মহাশ্মশান রয়েছে, আর ওখান থেকে যাই মানে রেগুলার বেসিসে 4-5টা এভারেজে যায় একদম, ওটা রেগুলার, এমন কিছু ব্যাপার নয় যে সেদিন একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু ঘটে গেছে সেরকম কিছু ব্যাপার নয়। তো সেই মাঝরাতে কেউ একজন মারা গিয়েছিলেন, তার শবযাত্রা ওখান দিয়ে যাচ্ছিল, এবং যেহেতু জানলাটা খোলা ছিল আর জানলাটার ঠিক অপোজিটে হচ্ছে ওই ড্রেসিং টেবিল আর আয়নাটা, ওই আয়নায় ওটার রিফ্লেকশন পড়েছিল, মানে ডেড বডির রিফ্লেকশন পড়েছিল। আর বলছে সেই সময় এমন একটা গ্রহ নক্ষত্রের টাইম চলে এসেছিল, ঠিক সেই টাইমে যেহেতু রিফ্লেকশনটা পড়ে গেছিলো, যার ডেড বডি যাচ্ছিল তার স্পিরিটটা ওখানে ক্যাপচার হয়ে গেছিল। কারণ যখন ডেড বডি যায় শ্মশানে, তখন ডেড বডির সঙ্গে সঙ্গে যার ডেড বডি যাচ্ছে তার স্পিরিটটা সঙ্গে সঙ্গে যায়, হ্যাঁ, শ্মশান অবধি যায়। ইভেন শ্মশানে যখন তাকে দাহ করে ফিরে আসা হয়, সে আবার বাড়িতেও ফিরে আসে, খইটা ছড়াতে ছড়াতে যাওয়া হয়, সেটা দেখেই ও বাড়িতে ফিরে আসে। একদম তাই। তো সেটা অবধি আমি যাচ্ছি না, ও কিন্তু ওখানেই ট্র্যাপ হয়ে গেছিল, মানে ও শ্মশান অবধি যায়নি নিজের বডির সঙ্গে, মানে অ্যাকর্ডিং টু দ্য সাধক ওর নিজের বডির সঙ্গে ও যায়নি, ও নাকি এখানে ট্র্যাপ হয়ে গেছিলো। সেই যে ট্র্যাপ হয়ে গেছিলো সেই লোকটারই যে স্পিরিটটা, সেই এতটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। আচ্ছা, এবার ওর মায়ের কোশ্চেন হচ্ছে, তাহলে যদি যেই মানুষটা চলে গেছে তারই স্পিরিট এখানে মানে ট্র্যাপ হয়ে যায়, তাহলে আমার ছেলের উচিত তাকে দেখা। এক্স্যাক্টলি। ও জেঠিকে কেন দেখছে? আমারও এটাই প্রশ্ন, ও জেঠিকে কেন দেখছে? ওর জেঠি মারা গেছে 2 বছর আগে, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, ওকে ভালোবাসতেন, তো ওকে কেন দেখছে? বলছে যাকে ও আয়নায় দেখতে পায় সে ওর জেঠি নয়। এবার ওকে বলছে যে একটু খোঁজ খবর করো, আমি তো বুঝতে পেরেছি, বাট আমি যদি এখনই পুরোটা বলে দিই তোমাদের মনে হবে যে আমি ঢপ দিচ্ছি, মানে মোট কথা আমি বাড়িয়ে চাড়িয়ে বলছি নিজের ক্ষমতা জাহির করার জন্য যে আমি কত জানি, এই ব্যাপারটার জন্য হয়তো আমি বলছি। বাট আমার একটু সাজেশন, যেহেতু জায়গাটা খুব বেশি বড় জায়গা না, আর মানে দিনও খুব বেশি চলে যায়নি, অনেক দিন হয়ে যায়নি, তোমরা পাবে, কারণ তোমরা তো এক্স্যাক্ট ডেটটা জানো, 31শে ডিসেম্বর 2024, ওদিন কে আশেপাশে মারা গেছে একটু খোঁজ করলে তোমরা পেয়ে যেতে পারো। ইভেন মহাশ্মশানে গিয়ে তোমরা, ওখানে তো ওদের তো লিস্ট থাকে সেদিনকে কাকে কাকে দাহ করা হয়েছে, সেইখানেও যদি তুমি খোঁজ নাও তুমি পেয়ে যাবে, একটু খোঁজ নাও কে সেদিন মারা গেছিলো, কাকে ওই সময় শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তার পরিচয়টা একটু বের করো তোমরা। তো ওর মা খুব একটা নেয়নি, ওর যে ভাই ছিল, জেঠির যে ছেলে ছিল, সে বলছে আমি করব, ও আর সোমদা সে বলছে আমরা দুজনেই করবো, আর কাউকে লাগবে না। ওরা দুজনের খোঁজ খবর নিয়েছে, তখন আশেপাশে খোঁজ খবর যখন নিয়েছে টাইম আর ডেট বলে যে এরকম দিনে কেউ মারা গেছিলো মাঝরাত্রে, তখন কিছু দোকান টোকান আশেপাশের লোককে যখন বলছে আরে হ্যাঁ সেদিন তো এসেছিলো, গুরু পাগলা এসেছিলো, গুরু পাগলা মারা গেছিলো। গুরু পাগলাটা কি? বলছে এখানে একজন মানুষ ছিলেন যে কিনা মানে এই কি বলবো পুজো টাইপের করতেন, সেই
মানে সে একটু মানসিকভাবে অসুস্থ ছিলেন, ভালোই অসুস্থ ছিলেন। সবাই তার পেছনে টেছনে লাগতো, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো আর পুজো করতো। আচ্ছা। তার লাইফের ঘটনাটা ছোট্ট করে একটু বলে দিই। সেটা হচ্ছে, তিনি একজন গৃহস্থ মানুষ ছিলেন। তিনি চাকরি বাকরি করতেন না, তার একটা ছোট ব্যবসা ছিল। ব্যবসা বলতে ওই এলাকাতেই ওই গুমটি দোকান থাকে না, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, ওনার ওরকম একটা গুমটি দোকান ছিল। সস্ত্রীক উনি থাকতেন, তার একজন মেয়ে একটা ছেলে ছিল। আর মানে ভালো একটা ফ্যামিলি ম্যান ছিল আর কি। হঠাৎ করে তার নাকি কি হলো, সে দোকান দিনের পর দিন বন্ধ করে রাখতো, কাজকর্ম করতো না, বউয়ের সাথে ঝগড়া করতো, টাকা পয়সা কোথায় উড়িয়ে দিত, সংসারে টাকা পয়সা দিত না। এবার দুটো ছেলে মেয়ে নিয়ে সংসার, বউ তো অবভিয়াসলি বলবে যে হ্যাঁ আমার ঘরে জিনিস নেই, তাকে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, বিভিন্ন জিনিসপত্র লাগবে, এডুকেশনের জন্য টাকা লাগবে। এবার যখন এই টাকা পেতো না তখন অশান্তি লাগতো দুজনের মধ্যে। তো এই যে মিয়া বিবির যে অশান্তি, এটা নাকি পাড়ার একটা এন্টারটেনমেন্টের বিষয় হয়ে গেছিলো প্রথমে। এবার আজকে লেগে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তারপর আস্তে আস্তে কী হলো, দেখা গেল যে ওনার মেন্টালি একটু সমস্যা দেখা গেছে। সবাই বুঝতে শুরু করলো যে এই লোকটার মেন্টালি একটু প্রবলেম হচ্ছে। তখন কি করতো, এবার ও নাকি মেন্টালি সমস্যা কখন বোঝা গেল, ও বাড়িতে এসে পুজো আচ্চা করতো, ঘর বন্ধ করে বিভিন্ন পুজো আচ্চা করতো। বাট এটা বোঝা যেত যে ও কোনো হিন্দু দেবদেবীর পুজো করছে না। আচ্ছা। শিব, কালী, কৃষ্ণ এরকম কারোর কিন্তু পুজো করছে না। অন্য কিছুর একটা ও পুজো করে, যেটার মানে পরিচয় কেউ খুব একটা জানে না এবং ও জানাতেও চায় না। একদম খুব সিক্রেটলি কাজটা করে, সেই ঘরে কাউকে ঢুকতে দেয় না। ছেলেমেয়েও যদি আসার চেষ্টা করে তাকে মারধর করে প্রচণ্ড, এরম টাইপের। এবার একদিন কি হয়েছিল, ও না প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো। মাঝরাতে পুজো করতো, একদিন নাকি প্রচণ্ড চিৎকার করে উঠেছিল আর খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর, চিকিৎসা করার পর কোনো মতে মোটামুটি ঠিকঠাক হয়েছিল। তারপর থেকে ওর মানে মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখনও কি করতো নাকি, কেন ওর নাম গুরু পাগলা, কারণ ওরা জিজ্ঞেস করেছিল লোকটার নাম কি গুরু, বলছে না না ও কেন গুরু পাগলা এবার বলছি আপনাদের। ও কি করতো, ওই যে হসপিটাল থেকে ফিরে এলো, তারপরে গুরু পেলাম না, গুরু পেলাম না, গুরু পেলাম না, গুরু পেলাম না, এই নাকি সারাক্ষণ বলতে থাকতো, আমার গুরু চাই, গুরু পেলাম না, গুরু পেলাম না। এই যে ও সারাক্ষণ গুরু পেলাম না বলতো, সেই কারণে ওর নাম হয়ে গেছিল গুরু পাগলা। এই জিনিসটা হয়ে গেল। তারপরে মানে যেটা ওর ট্র্যাজিক বলা যায় ব্যাপারটা, একে একে ওর ফ্যামিলি সবাই মারা গেল। মানে দুটো ছেলে মেয়ে মারা গেল। ছেলে মেয়ে নাকি মারা গেছিল স্কুল যাওয়ার পথে, খুবই একটা মর্মান্তিক ব্যাপারে। এই লোকটা কোথায় থাকতো? ও বিধাননগরী তো। আচ্ছা। মানে ওই আশেপাশেই তো, ওখান থেকেই তো ওর সব যাত্রা গেছিলো, পাড়ারই লোক আর কি। তো ওই মানে স্কুল বাস না, ওই যে রিক্সা টাইপের, পুলকা টাইপের হয় না, ওই লম্বা গাড়ি আগেকার দিনে হতো, ওই টাইপের গাড়িতে ছেলে মেয়ে যাচ্ছিলো। সেই অ্যাক্সিডেন্টে ছেলে মেয়ে দুটোই মারা গেছিলো। বাকি যে স্টুডেন্টরা ছিল তাদের কিছু হয়নি, তারা একটু আহত হয়েছিল বা তাদের প্রাণহানি হয়নি, বাট ওরা দুজন মারা গেছিলো। তো এই যে স্ত্রীটা, সে তো সন্তান শোকেই কিছুদিন পর সে মারা গেল। দুটো সন্তান একবারে চলে গেছিলো অবভিয়াসলি। তারপর থেকে ওই লোকটার নিজের বাড়িতে থাকতো না, এরকম ঘুরে ঘুরে বেড়াতো। মাঝে মাঝে নিজের বাড়ি যেত, ওই পুজো করতো আর ওই ঘুরে ঘুরে বেড়াতো আর ওরকম বিড়বিড় করতো, গুরু পেলাম না, গুরু পেলাম না, এরকম করে। তো সে যখন মারা গেছিলো, এবার তার তো ফ্যামিলির কেউ নেই, তাকে কে দাহ করবে? তাকে পাড়ার ক্লাবের যে ছেলেরা তারা নিয়ে গেছে, আর স্বেচ্ছাসেবী কিছু সংস্থা আছে এখানে বোধ হয় আশেপাশে, তারা নিয়ে গেছিলো দাহ করতে। এবার তারা তো খুব একটা ভালো করে মানে নিয়ম কানুন তো কিছু তারা করতে পারে না। তারা একজন ভালো মানুষ হিসেবে শ্মশান অবধি নিয়ে যায়, তার দাহ কাজ করে, সেই খরচটা হয়তো দিয়ে দেয়। বাট পরিবারের যে নিয়মটা হয়, যে পারলৌকিক যে ক্রিয়াকর্ম হয়, সেটা তো তারা করতে পারে না একদম। তো সেটা তার হয়নি, যে কারণে ওর এটা একটা বড় কারণ ছিল। আর তার থেকেও বড় কারণ হচ্ছে এই যে গুরু পাগলা, সে শয়তানের উপাসনা করত। শয়তান বলতে গেলে কি, কোনো নেগেটিভ এন্টিটির উপাসনা করতো। এক্স্যাক্টলি শয়তান আমি বলবো না, কারণ ওই যে দেবতাটার নাম সে তো ভুলেই গেছে রবিদা, আমাকে তো বলতেই পারিনি। মানে নেগেটিভ কোনো কিছুর উপাসনা করতো এতটাই বেশিভাবে, যেই কারণে ওর কিনা এই মানসিক ভারসাম্যহীনতা, পরিবারের চলে যাওয়া, তারপরে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে পুরোটাই পাগল হয়ে যাওয়া। কেন?
বলছে এই যে জিনিসটা হয়েছিল, এই জিনিসটা যে ও চর্চা করতো, ও না কোনো গুরু ধরেনি। হুম প্রত্যেকটা তন্ত্র, প্রত্যেকটা রিচুয়াল, যে কোনো পাথেই তুমি যাবে না কেন, তোমার গুরু অবশ্যই দরকার। একদম। তুমি যদি গুরু ছাড়া এগো, তোমার সর্বনাশ অবশ্যম্ভাবী। ও সেটাই করেছিল, হয়তো কোনো বই টই ফলো করেছিল, কিংবা হয়তো টাকা ইউটিউব, পয়সার জন্য। হ্যাঁ হতে পারে, কি যে করেছিল সেটা কারণ তো জানা নেই। তুমি যেটা বললে, যতটা আমি বুঝতে পারলাম, যে ওর টাকা পয়সার ক্রাইসিস ছিল, যেটা নিয়ে ওর পরিবারে অনেক অশান্তি ছিল। পাড়ার লোকেরা সবাই মজা নিত ওর ঘরের অশান্তি দেখে। ও হয়তো এরকম কোথাও পড়েছিল যে এই অপদেবতা বা এই দেবতার উপাসনা করলে অর্থলাভ অনেক বেশি হয়। ন্যাচারালি আজকের দিনে তো আমরা সোশ্যাল মিডিয়াতে খুললেই এটা একদম, করো, একদম, অর্থলাভ এই একদম। হবে, অর্থলাভ। হ্যাঁ, ঠিক আছে, মানে কিছু কিছু নিউজ চ্যানেলও আজকাল দেখছি যে অ্যাকচুয়াল নিউজের থেকেও বেশি এই ধরনের পোস্ট করছে। যাই হোক, হোয়াট এভার। Exactly. তো এগুলো মানুষকে অনেক খারাপ দিকেই তো নিয়ে যায়। তো ও মিসগাইডেডলি এই জিনিসগুলো ফলো করতো, ও কোনো গুরু ধরেনি, হুম যে কারণে ওর এই প্রবলেমটা হয়েছে। এবার যখন ওর লাস্ট অ্যাটাকটা হলো, যখন থেকে ও পুরোপুরি উন্মাদ হয়ে গেল, যখন থেকে ও বলা শুরু করলো গুরু পেলাম না, গুরু পেলাম না, ও তখন ও ভুলটা বুঝতে পেরেছিল, যেহেতু ও গুরু ধরে কাজ করেনি, সে কারণে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে এবং আমার সব কিছু ঘেঁটে গেছে। হুম ওর বউ বাচ্চা সব চলে গেছে, ও বরবাদ। তো ওর একটা নিজের মনের মধ্যে, ও তো মানসিকভাবে পুরোপুরি ডিসব্যালেন্সড হয়ে গেছিলো, বাট ব্যাক অফ দ্য মাইন্ড ও তো চলছিল যে আমাকে সব কিছু ঠিক করতে হবে, আমার মানে গুরু ধরে বা কিছু একটা করে আমার একটা, আমি যেই উদ্দেশ্যটা নিয়ে নেমেছিলাম এই পথে, সেটা আমাকে ফুলফিল করতে হবে। এবার একটা টাইমে ও মারা গেল। যখন ও চলে যাচ্ছে, তখন আনফর্চুনেটলি গ্রহ নক্ষত্রের ফের এমনই হয়, ওই সেই সময় রিফ্লেকশনটাও পড়ে যায়, এবং তখন ও নিজেই ভাবে, মানে যার সব যাচ্ছে, ওই গুরু পাগলা যে, সেও ভাবে যে আমি একটা দ্বিতীয় সুযোগ আমি পেতে পারি, আমি আমার কাজটা অন্য কাউকে দিয়ে করাবো। যে কারণে ও ওই আয়নার মধ্যে ওইখানে ক্যাপচার হয়ে ওখানে ইচ্ছে করেই থেকে গেছিল, যে ওর মনে হয়েছিল আমার যে কাজটা আমি পূরণ করতে পারিনি, আমি কাউকে একটা ইনফ্লুয়েন্স করে তাকে করব। এবার যেহেতু ও একটা খারাপ কাজ করতো, খারাপ এন্টিটির উপাসনা করতো, যে কারণে ও যখন মারা গেছিল, ওর যে স্পিরিটটা, ওটা মানে পিশাচে পরিণত হয়ে গেছিলো, কাইন্ড অফ। মানে পুরোপুরি পিশাচ তো হয় না, কারণ মানুষ মরে পিশাচ জনিতে খুব একটা যায় না, তার জন্য অনেক খারাপ কাজ করতে হয়। আর পিশাচ জনিতে যাদের জন্ম, তারা পুরোপুরি আলাদা এন্টিটি, তারা কখনো মানুষ ছিল না। তো মানে পিশাচ ক্যাটেগরি বা ওই একটা রেলম, যেটা ওই রেলমের সাথে কিছু একটা কানেকশন হয়ে গেছিল, যে কারণে ওর যে স্পিরিটটা, ওর কিছু পাওয়ার্স ওর মধ্যে ছিল। এমনিতেই তো ও কিছু উপাসনা তো করতো, কিছু পাওয়ার্স তো পেয়েই ছিল, যে কারণে ও অন্য মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারতো এবং ডিসগাইজ করতে পারতো নিজে। আচ্ছা, যে কারণে ওই বাচ্চা মেয়েটাকে দেখে ওর ওই ওটা তো পরে আসছে, প্রথমে আসছে জেঠিমার ব্যাপারটা। ফার্স্টে রবিদা কি দেখতো, নর্মাল একটা ছায়া দেখতো, ছায়া মূর্তি, যে কিনা একটু যাকে দেখে ভয় লাগে, এই টাইপের। এবার রবিদার মনে কোথাও না কোথাও অবভিয়াসলি জেঠির একটা স্মৃতি ছিল, হয়তো সে মনেও করতো, তাকে মিস করতো সে মানুষ, আর এরা তো মাইন্ড রিড ভালো মাইন্ড রিড করতে পারে। এবার ও বুঝে নিয়েছিল এর দুর্বলতা রয়েছে এর জেঠির প্রতি। তখনও নিজেকে দেখাতে শুরু করলো, আমি তোমার জেঠি। মানে ও তখন ওই এন্টিটিটাকে জেঠির মতন দেখতে শুরু করলো। আমি আগেই বলেছি জিনিসটা একদিনে হয়নি। প্রথমে ওর চেনা চেনা লাগতো, প্রত্যেক দিন তাকিয়ে বসে থাকতো, হ্যাঁ আরেকটু চেনা লাগছে। ওর স্মৃতি থেকে কাইন্ড অফ ওর নিজের যে পুরো অবয়বটাও আস্তে আস্তে চেঞ্জ করতো। যখন ও পুরোটাই ও চেঞ্জ হয়ে গেল, ওকেও দেখতে পেলো, প্রিটেন্ড করলো যে আমি তোমার জেঠি, তখন থেকে ওদের মধ্যে একটা কানেকশন শুরু হয়ে গেল। আর ওই যে বলতো যে আমি তোমার পাপ পুণ্য মাপছি, ও তো পাপ পুণ্য মাপার কেউ নয়, ওটাকে ইনফ্লুয়েন্স করতো যে তোমাকে পুণ্য করতে হলে আমার লাইনে আসতে হবে, মানে আমি যে পাথটা তোমাকে বলছি সেটা করতে হবে। পশুর চামড়ার সেলাই করতো, ওই যে ওর যে পাশবিক যে কাজকর্ম করতো, সেটার একটা ডিপিকশন বলছে। এবার তখন রবিদার মা দুজনেই জিজ্ঞেস করেছে, তাহলে আমি যে স্বপ্নে দেখতে পেতাম না বলতো, দুটো তো কন্ট্রারি করতো, একটা বলতো খারাপ কাজ কর, একজন বলতো না করতে। বলছে ওটা তোমার আসল জেঠি, ওকে প্রোটেক্ট করতো। হ্যাঁ। এবার তখনই একটা তথ্য দিলেন, সেটা হচ্ছে যদি তোমার কোনো অ্যানসেস্টার বা তোমার কোনো প্রিয়জন তোমাকে কিছু বলতে চায়, সে কখনো কথা বলবে না। আচ্ছা, এটা সবসময় মনে রাখবে, সে কখনো কথা বলবে না। তোমার এরকমভাবে স্বপ্নের মধ্যে আসতে পারে, কিংবা কখনো এমনি দেখাও দিতে পারে, কিন্তু সে কখনো কথা বলবে না।
সে তোমাকে ইশারায় বলবে। যদি দেখো সে কখনো তোমার সাথে কথা বলছে, 100% ধরে নিও ওটা তোমার অ্যাসিস্ট্যান্ট নয়, অন্য কেউ এসে তার রূপ ধরে। কারণ এই যে কথা বলা, এই যে ইনফ্লুয়েন্স করার যে টেন্ডেন্সি, এই জিনিসটা একমাত্র মানে পিশাচ, জনি বা এই টাইপের খারাপ এন্টিদেরই থাকে। আর যারা অ্যাকচুয়ালি আমাদের প্রিয়জনের স্পিরিট যদি থাকে, তারা মানে ডিরেক্ট কনভারসেশন করতে পারে না। এই কারণেই দেখবে যখন কখনো কারোর খুব প্রয়োজন হয় তার প্রিয়জনের সাথে কথা বলার, যিনি চলে গেছেন, সে কাউকে না কাউকে পজেস করে নেয়, কারণ সে নিজে বলতে পারে না। কারেক্ট। যে কারণে ওই পজিশনে কেস আমরা শুনতে পাই এদিক ওদিক। যাই হোক, তো এটা হলো তার জেঠির প্রোটেকশন দিক কথাটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারপরে ওকে বলছে যে ও তো বলেছিল যে আমি আরেকজনকে দেখতে পাই যে কিনা আমাকে রেল লাইনে যেতে বারণ করে, রেল লাইনে মাথা দিতে বারণ করে, সে হচ্ছে অমুক লোক যাকে আমি এরকম জল দিয়েছিলাম। তাকে আমি কেন দেখি? বলছে সে তোমার প্রতি কৃতজ্ঞ। যিনি এরকম রেলে করে মারা গিয়েছিলেন, তিনি মুক্তি এখনও পাননি, কারণ সে তো একটা অসময়ে তিনি চলে গিয়েছিলেন, তিনি এখনও মুক্তি পাননি। বাট তিনি তোমার প্রতি কৃতজ্ঞ, কারণ তুমি তাকে শেষ সময় জল দিয়েছিলেন। তো যে কারণে সে তোমাকে কোথাও না কোথাও গিয়ে একটা প্রোটেক্ট করছে এবং তোমাকে বলছে যে এই খারাপ কাজটা তুমি করো না। এটা তোমার একটা ভালো জিনিস তুমি অর্জন করেছো, এটা তুমি তোমার কাছে যতদিন আছে রেখে দাও। মানে সেই মানুষটি যে আর কি চলে গিয়েছিলেন রেলে কাটা পড়ে, সে যখন তার অ্যাকচুয়াল যে তার লাইফ স্প্যান যখন কমপ্লিট হয়ে যাবে, তিনি হয়তো এই অঞ্চলে চলে যাবেন, ততদিন অবধি তিনি তোমাকে রক্ষা করতে পারবেন। আর বলছে, তখন ও একটু লজ্জা পেয়ে বলছে যে আচ্ছা ওই মেয়েটার, ওই পুচকিটাকে দেখে যে আমার খারাপ ব্যাপার জাগলো, ওটা আমার কি হবে? ওই জিনিসটা আমার মধ্যে রয়ে যাবে না তো? ওর একটা ভয় রয়েছে। বলছে না, ওটা তোমার নিজের প্রবৃত্তি নয়, তুমি তো ওকে স্নেহ করো একজন বড় দাদা হিসেবে, ওটা তো তোমার প্রবৃত্তি নয়। তোমার প্রবৃত্তিটা জাগিয়েছিল ওই যে খারাপ এন্টিটিটা যে তোমার কাছে ছিল সেই। তো যাই হোক, এই পুরো ব্যাপারটা পুরোপুরি মানে কনফিউশনটা দূর হয়ে গেল যে কেন এ হচ্ছে এই ব্যাপারটা, এই ব্যাপারগুলো পুরোপুরি যখন ক্লিয়ার হয়ে গেল, তখন বিভিন্ন রকম আর কি রিচুয়াল করলো প্রোটেকশানের জন্য। ওকে ওখান থেকে নিয়ে নেওয়া হলো, মানে ওখান থেকে বের করে দেওয়া হলো। আর ওই আয়নাটা যেটা করেছিল, আয়নাটা নাকি পুরো যে কাঁচ যেটা, ওটাকে কি দিয়ে বেশ একটা লেপে দিয়েছিল যাতে আর রিফ্লেকশন কিছু না আসে। তা যাই হোক, ওনার মতন করে উনি কাজকর্ম করেছিলেন। এক্স্যাক্টলি কী করেছিলেন রবিদা জানে না। আর বলেছিলেন যে আমি কিছু কাজ যেটা করে দেবো, কিছু ব্যাপার তুমি পুরোপুরি ভুলে যাবে, কিছু জিনিস তোমার অল্প মনে থাকবে, কিছু জিনিস তুমি পুরোপুরি ভুলে যাবে, সে জিনিসটা আর মনে করার চেষ্টাও করবে না। তার মধ্যে একটা আমি বললাম সেই দেবতার নাম, এবং সে চেহারাটাও ও ঠিক করে মনে করতে পারে না যে কী এঁকেছিল এক্স্যাক্টলি ওই দেওয়ালের মধ্যে, ওই জিনিসটা এখনও মনে করতে পারে না। তো এই ব্যাপারটা পুরোপুরি চলে গেল। এবার ধারণা করা হয়েছিল যেহেতু সব কিছু রিচুয়াল শেষ হয়ে গেছে, সেই পিশাচজনিপ্রাপ্ত যে মানুষটা, তার থেকে দূর করে দেওয়া হয়েছে, এবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। বাট স্টিল ওই জিনিসগুলোর উপস্থিতি এখনও টের পায়। আচ্ছা। আর ও এখনও কনফিউজড কোনটা ওর আসল জেঠি, কোনটা ওর নকল, মানে পিশাচ যে জেঠি হিসেবে আসে সেরকম। ও এখনও এখনো ওই রুমটাতেই রয়ে গেছে? না, অন্য জায়গায় শিফট করে গেছে, ইভেন অফিসও চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা। যেহেতু ওর মানে পুরোপুরি নতুনভাবে স্টার্ট করার ওর চেষ্টা ছিল। অফিস বলতে মানে কোম্পানি সেমই আছে, ব্রাঞ্চ চেঞ্জ করে ফেলেছে, লোকেশন চেঞ্জ হয়ে গেছে, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। বাট ওর এই ব্যাপারগুলো যে মাঝে মাঝে কেউ একটা এসে ওকে বলে যে তুমি এই খারাপ কাজটা করো, আর ও না খুব সাবধান থাকে সব বিষয়ে। যেরকম ও কোনো মানে মেয়েদের সাথে চট করে কথা বলতে চায় না। কেন? ওর মনে হয় যে আমি যদি কারোর একটু কাছাকাছি চলে আসি, আমার ভেতরে একটা কোনো খারাপ প্রবৃত্তি কেউ জাগিয়ে দেবে, আমি সেই মেয়েটার যদি খারাপ করে ফেলি। এবার একজন স্বাভাবিক নর্মাল ছেলে কখনো কেউ কারোর ক্ষতি করতে চাইবে না। তোমার যদি কাউকে ভালোও লাগে, তুমি সবসময় চাইবে সেই মানুষটার একটা কনসেন্ট থাকবে, তবেই আমি তার সাথে কোনো রকম রিলেশনশিপে যাবো, অর হোয়াট এভার ইট ইজ। বাট ওর একটা ভয় ধরে গেছে যে আমি ওই বাচ্চাটার ব্যাপারে যখন এত নোংরা কথা ভাবতে পারলাম, তখন আমি যে কারোর ব্যাপারে ভাবতে পারি, এই একটা ভয় ওর ঢুকে গেছে। এখনো চলছে এই জিনিসটা? এখনো চলছে। আর ওই যে সাইকোলজিক্যাল যে প্রবলেমসগুলো রয়েছে, যে মাঝে মাঝে ও কাজকর্ম বন্ধ করে চুপচাপ বসে থাকে, অনেকক্ষণ পর ওর মনে পড়ে আচ্ছা আমাকে তো কাজ করতে হবে, তারপর বিভিন্ন জিনিস ভুলে যাওয়া, এই রকম অনেক
সাইকোলজিক্যাল প্রবলেমসের মধ্যে দিয়েও এখনও যাচ্ছে, যে কারণেই আমাকে জিজ্ঞেস করেছিল কোনো ডক্টরের খোঁজ আছে কিনা। মানে মদ খাওয়া মানুষের জীবনে কত বড় বিপদ ডেকে আনতে হ্যাঁ, পারে। এটা তো আমাকেও বলে যে আমি ও জিনিস আর জীবনে ছুঁইনি, কারণ এমনিতে ও রেগুলার খেত না, এক আধ দিন হয়তো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অকেশনালি হ্যাঁ। খেত, বাট ওই দিনের পর থেকে ও বলেছে আমি নাক মুলেছি কান মুলেছি, জীবনে ও জিনিস আর ছোবো না। এত বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে আমার জীবনে, আমি আর কোনোদিন খাচ্ছি না। সিরিয়াসলি মানে ওই দিনই ওর জানলাটা খোলা ছিল, আর আই থিঙ্ক জিনিসটা হয়তো কোনোভাবে হওয়ার ছিল। একদমই তাই, কারণ জানলা হয়তো এর আগেও এক আধ সময় তো খোলাই থাকে, তাই না? হয়তো সেদিন মাঝরাতে খোলা ছিল, এমনি তো সন্ধ্যেবেলা শোয়ার আগে অবধি তো খোলাই থাকে, আর সেই সময় অনেক অ্যাকিউরেট সময় ওই টাইমেই প্ল্যানেটের ওরকম কনজাংশন, প্ল্যানেটের কনজাংশনটাই কেসটা করে ওই গেছে। টাইমেই ডেড বডি ওখান থেকে পাস আউট হওয়া, ওই টাইমেই ওর জানলা খোলা রাখা, এবং ওই টাইমেই ওর সজ্ঞানে না থাকা, একদম সব কিছু কেমন একসাথে মিলে গেছে একদম। জায়গা। মানে এটা ওর হওয়ারই ছিল এরকম, হয়তো একটা টাইম পরে গিয়ে হয়তো ঠিক হয়ে যাবে, সেই টাইম স্প্যানটার অবধি ইউনিভার্স মানে ঠিক করে রেখেছে, এই টাইমে হয়ে গেলে এবার তোমার ছুটি। একদমই তাই। এই ঘটনাটা শুনে না আমার একটা জিনিস খুব মনে পড়ছে, সেটা আজ থেকে প্রায় 8-9 মাস আগের কথা বা 1-1.5 বছর আগের কথা, ঠিক আছে? আমি ঠিক মনে করতে পারছি না যে এটা 2025-এর একদম স্টার্টিং ফেজে আমি শুনেছিলাম না মিডল ফেজে আমি শুনেছিলাম। এই যে বললাম যে যেটা হওয়ার সেটা হবেই। আই থিঙ্ক তুমি আমার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ঘটনাটা শুনেছিলে, হ্যাঁ, শুনেছি। ওকে? সেই দিন রাত্রি 1টার সময় একটা মেয়ের বাথরুম পাওয়ার কোনো কথা নয়, ঠিক আছে? মানে ওই টাইমেই ওর ওই প্রেশারটা আসার কোনো কথা ছিল না, বাট এসেছিল। ওই টাইমে ওরকম জায়গায় ও গেছিল, ও আর ওর হাজব্যান্ড দুজনেই গেছিলো, এবং তারপর যে এন্টায়ার ঘটনাটা ঘটে সেটা তো ঘটে গেল। এটা তো ঘটেছিল তোমার 2020 সালে। তো তারপর আমি বলেছিলাম যে ওদেরকে আমি নিয়ে গেছিলাম বনগাঁর একটা দাদার কাছে, এবং সেখান থেকে প্রোটেকশান দেওয়া, ওদেরকে বলা হয়েছিল 3 মাস একসাথে না থাকা, অনেক কিছু বলা হয়েছিল। বাট তারপর যেহেতু ওরা সেই জিনিসগুলো কিছু মেনটেন করেনি, এবং আমি নিজের লাইফ রিস্ক নিয়ে যেহেতু ওদেরকে নিয়ে গেছিলাম, তো সেই একটা কন্ট্রাডিকশন থেকে একটা ডিস্টেন্স তৈরি হয়েও যায়। বাট দেখো, যাদেরকে তুমি একটা সময় বন্ধু বলেছো তাদের সাথে রাস্তায় দেখা হলে তুমি কখনোই সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারবে না। একদম। তো আমাদের মধ্যে কথাবার্তাও হয়, রাস্তাঘাটে দেখা হলে বিভিন্ন বিষয়ে কথা হয়। কিন্তু গত বছর মানে যে পজেসড হয়েছিল, যে বন্ধুর ওয়াইফ, সেই বন্ধুর সাথে আমার রাস্তায় দেখা হয়, এবং সে আমাকে বলে যে অরিত্র, তোকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কিছু মাস যাবৎ একটা অদ্ভুত ঘটনা আমার বাড়িতে লক্ষ্য করছি। আমি তখন বললাম যে কি? এবার আমি ভেবেছিলাম যে হয়তো ওই ঘটনা রিলেটেডই কিছু একটা বলবে, কারণ লাস্ট টাইম যখন আমি ওর বাড়িতে গেছিলাম তখন আমিও বেশ কিছু জিনিস ভিজুয়ালাইজ করেছিলাম যেগুলো ভীষণ আনন্যাচারাল। মানে ওর পাখি মরে যাওয়া আমার চোখের সামনে, ইনফ্যাক্ট আমি ফিল করছি যে ওর জানলার বাইরে কেউ একজন মুভ করছে। বাট যখন আমি রিয়েলাইজ করলাম যে ওর জানলাটা তো একতলার ওপরে, মানে আমি তো ফার্স্ট ফ্লোরে বসে আছি, তাহলে ওখান থেকে কে হাঁটাচলা করবে জানলার বাইরে? তো ওটা ভীষণ ক্রিপি ছিল। আমি কোনো কিছু না বলেই সেদিনকে ওর বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তখন আমার এখনও মনে আছে 7:30-10:45 বাজে, ঠিক আছে? তো ও আমাকে বলছে যে জানিস, আমার ওয়াইফ মানে শর্মিষ্ঠা, ও আমার মায়ের সাথে ইদানিং খুব বেশি কথা বলছে। কথাটা শুনেই না আমি চমকে উঠেছি যে ও তোর মায়ের সাথে কথা বলছে, কথাটার মানেটা কি? কারণ ওর মা মারা গেছে 2012 সালে। মানে আমার যে বন্ধুটা, তার মা এক্সপায়ার করেছে 2012 সালে। আমি তখন ওকে বলছিলাম, কেন আমার এটা মনে পড়ে গেল, এই যে ঘটনাটার মধ্যে এই যে মিমিক করা, কোনো একজনের রূপ ধরে কথা বলা, তাকে এটা বোঝানো যে আমি তোমাকে প্রোটেক্ট করছি, অনেক কিছু আমি রিলেট করতে পারলাম। ও বলছে যে আমাদের লাইফে যদি খারাপ কোনো কিছু হওয়ার থাকে, সেটা নাকি ওর বউকে ওর মা বলে দেয়। আচ্ছা, ঠিক আছে? আমি বললাম আচ্ছা। বলছে আগে থেকে অনেক কিছু জানিয়ে দেয়, আগে থেকেও অনেক কিছু জানতে পারে। আমি না ভাবছি, তোরা কি নেশাটা এখন অতিরিক্ত পর্যায়ে করছিস? আমি সিরিয়াসলি এইটাই জিজ্ঞেস করছি, মানে আগে নেশা করতিস জানতাম, বাট এখন কি অতিরিক্ত পর্যায়ে করছিস? এটা সম্ভব না কখনো। তার পেছনে একটা সবথেকে বড় কারণ হচ্ছে তোর মা মারা গেছে 2011 নয়তো 12 সালে, ওকে? তোর সাথে তোর বউয়ের যোগাযোগ স্থাপন হয়েছে বা তোদের সম্পর্কটাই তৈরি হয়েছে 2016-17 সালে বা 17-18 সালে, অনেকটা পরে। তোরা দুজন বিয়ে করেছিস 2020 সালে, তারপর তোরা একসাথে থাকা শুরু করেছিস। তাহলে কি করে সম্ভব যেই মানুষটা তোর বউকে কোনোদিন দেখেইনি, সে কি করে তোর বউয়ের সাথে সে গল্প করবে, কি করে কথা বলে? বলছে আমি জানি না। আমি বললাম আচ্ছা, তোরা ঘরে পুজো আচ্ছা করিস? বলছে না, আমার বউ না করতে দেয় না। ওকে, করতে দেয় না, তাহলে আশা করি আমি যেটা ইন্ডিকেট করছি তুই বুঝতে পারছিস
দেখ, প্রথমত কথা তোদেরকে একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এ না হলে কিন্তু যাবে না, এর যেতেই অনেকটা সময় লাগবে, 3 মাস তোর থেকে সময় নেওয়া হয়েছিল। আমার মনে হচ্ছে সেই স্পিরিটটাই তোদের সাথে হয়তো এখনো অবধি ল্যাচ করে রয়েছে। না হলে কেন ওর সাথেই কথা বলবে? তোর সাথে কি তোর মা কথা বলতে চায় না? হ্যাঁ, মানে উল্টো তোর তো মা ওর সাথেই কথা বলে, তোর সাথে তো কথা বলতে চাইবে, তোর সাথে তোর মা কনভারসেশন করবে, তোর বউয়ের সাথে কেন কথা বলতে চাইছে যাকে যাকে সে ও কোনোদিন দেখেই দেখেইনি? ঠিক আছে, তো তখন আমি ওকে অনেক কিছু অ্যালার্ট করেছিলাম, এবার জানি না তারপরেও ওর ঘুম ভেঙেছে কিনা, বাট এটা খুব অ্যালার্মিং সাইন যে মানে আমি যাকে দেখিনি বা যার সাথে আমার কোনো পরিচয় নেই, সে এসে আমার সাথে কথা বলছে এবং সে আমার ভালো চাইছে। আজকের দিনে তো মানুষ মানুষের ভালো চায় না কোনো স্বার্থ ছাড়া, একটা স্পিরিট কেন এসে ভালো চাইতে যাবে? আর যেখানে আমরা এটাও জানি যে মানুষের মৃত্যুর পর তার ইহজগতের মানুষদের সাথে কানেকশন খুব কম থাকে, তো আমি খুব রিলেট করতে পারলাম। মানে এরকম অনেকের সাথেই এই ধরনের ঘটনাগুলো ঘটে, বাট তারা ডিনায়াল মোডে থাকে বলে না, তারা আরও অনেক বেশি নিজেদের বিপদ নিজেদের দিকে ডেকে আনে। একদম তাই। তো আমার পার্সোনালি তোমার এই দাদার জন্য খুব খারাপ লাগছে, কারণ এই ক্ষেত্রে তার সত্যি কোনো দোষ ছিল না। হ্যাঁ, কোনোই দোষ ছিল না। হ্যাঁ, মানে কোথা থেকে কি একটা তার লাইফে চলে এলো। ওই যে তুমি ঘটনার শুরুতেই একটা কথা বললে যে সময় যদি খারাপ হয় সেটা জীবনকে যেমন নরক বানাতে পারে, সময় ভালো হলে সেটা আমাদের জীবনকে ভালো করতে পারে। একদম অ্যাকিউরেটলি খুব দামি একটা কথা। তার কারণ হচ্ছে মানে আমি খুব কনফিউজড লাগছিল শুরু থেকে যে কেন হচ্ছে এই জিনিসটা, কেন হচ্ছে। দেখো একটা কথা বলি, আমরা যতই ঘটনা নিয়ে এপিসোডের আগে কথা বলি না কেন, হার্ডলি সেইটার মধ্যে ঘটনার একটা ব্রিফ বা একটা জিস্ট আমরা পাই, ঠিক আছে? কারণ আমরা যদি বসে পুরো ঘটনাটা শুনতে যাই তাহলে পডকাস্টে হয়তো সেই এনগেজমেন্টটাই আসবে না, কারণ সেই ইন্টারেস্টটাই পাবো না। তো তুমি আমাকে একটা 3 মিনিটের অডিও পাঠিয়েছিলে যেখানে তুমি বুঝিয়েছিলে যে জিনিসটা কীভাবে এগিয়েছে, এই ঘটনাটা হয়েছে এবং তুমি কিভাবে পেয়েছো। বাট আমি সিরিয়াসলি আমি এক্সপেক্টই করিনি যে, আমি জানতাম যে হ্যাঁ কোনো একটা মৃতদেহ পাস করেছে বাড়ির সামনে থেকে, সেখান থেকে কোনো একটা স্পিরিট ল্যাচ করেছে, বাট দিনের পর দিন যে ওর মাইন্ডকে এরমভাবে ম্যানিপুলেট করেছে, এবং সবথেকে বড় কথা দেখো, শুধুমাত্র প্যারানর্মাল ইনসিডেন্ট প্যারানর্মালের মতন ঘটেছে তা কিন্তু নয়, ওকে সাইকোলজিক্যালি ডিসেবল করে দিয়েছে। যে কারণ যেইটার জন্য এখনো ভুগছে। হ্যাঁ, এটা তো হওয়ার কথা ছিল না ওর। মানে আমি কি বলবো আজ, মানে সিরিয়াসলি এরপর হয়তো আমি বলবো যে কেউ ড্রিঙ্ক করলেও ভীষণ কনসার্ন থাকো, এইটুকু যেন মানে এমন কিছু করো না। জানলা বন্ধ করে হ্যাঁ, না দেখো এমনিও কি জানো তো, যখন আমরা ইনটক্সিকেটেড থাকি বা যখন কেউ ড্রিঙ্ক করে বা এই ধরনের জিনিসপত্রের মধ্যে দিয়ে থাকে, তখন কিন্তু এই স্পিরিট বা নেগেটিভ এন্টিটি এদের পক্ষে জিনিসটা অনেক ইজি হয়ে যায়, তার কারণ আমাদের অরা উইক হয়ে যায় তখন। তো এই জিনিসগুলো একটু সাবধানে করাই উচিত বলে আমার মনে হয়। তবে এখানে একটা খুব ভালো দিক বলা যায়, ও খুব লাকি বলা যায় যে ওর জেঠি ওকে সাবধান করতে আসতো, যে কারণে একটা কন্ট্রারি ওর মধ্যে ছিল, যে একদিকে বলছে এটা করো, একদিকে বলছে করো না। সেই কারণে ওই যে ডিলেমাটার মধ্যেও পড়েছিল, এটা ওর জন্য পজিটিভলি কাজ করেছে। আদারওয়াইজ যদি ওর জেঠির ব্যাপারটা এটা না হতো, উনি যদি হেল্প না করতেন, ও হয়তো পুরোটাই খারাপ হয়ে যেতে পারতো। ওর মধ্যে তো কোনো কন্ট্রারিজ থাকতো না, হয়তো হতে পারতো সেই বাচ্চা মেয়েটির কোনো ক্ষতি করে দিতে পারতো। তাহলে কত বড় ডিজাস্টার হতো ভাবতো। ওর নিজের জীবনটা তো নষ্ট হতোই, একটা ছোট্ট শিশুর তার জীবনও মানে এফেক্টেড হতে পারতো। মানে ওর যে ওই টাইমে নিজের একটা সেলফ এস্টিম যে ওকে নক করেছে, এটা মানে অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে ওকেও বাঁচিয়েছে, সেই বাচ্চাটাকেও বাঁচিয়েছে, ঠিক আছে? কারণ আলটিমেটলি দেখো, যদি কোনো রকম দুর্ঘটনা ঘটতো, ঠিক আছে, ওকেও কেউ বাঁচাতে পারতো না, ওকে, আর একটা জীবন শুরু হওয়ার আগেই হয়তো শেষ হয়ে যেত। একদমই ঠিক আছে। তো মানে তুমি যখন এটা বলেছো, এটা সত্যি আমার কাছেও ভীষণ অ্যালার্মিং লেগেছে যে জিনিসটা মানে এরকমও হতে পারে। ইনফ্যাক্ট মানে এর থেকে এটাও শেখার আছে যে এই ধরনের এন্টিটিরা মানুষের মাইন্ডকে কীভাবে কন্ট্রোল করে। মানে সবসময় কিন্তু রক্ত মাংস খুবলে খায় না। মানুষের জীবনের এই ধরনের ডিজাস্টার কিন্তু এই ধরনের এন্টিটিরা মাইন্ড ম্যানিপুলেশনের মাধ্যমেই নিয়ে আসে। না, এটাই বেশি হয়, মানুষকে প্রথমেই সাইকোলজিক্যালি অ্যাটাকটা করে। আমার শুনে একটু আজকে বলতে ইচ্ছা করছে না যে ঘটনাটা শুনে আমার খুব ভালো লাগলো, কারণ তুমি এমন একজনের কথা বলছো যার বয়সটা হয়তো আমাদের মতনই, আমাদের থেকে কিছুটা বড়, বা যাই হোক, সে এরকম একটা জায়গা থেকে কলকাতায় এসে নিজের একটা কেরিয়ার বিল্ড করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সে এরকমভাবে এমন একটা স্টেজে পৌঁছে গেছে যে সে নিজেও জানে না সেটা পুরোপুরি রিকভার হবে কি না, ঠিক আছে? সে একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে নিজের জীবন কাটাচ্ছে।
তো পার্সোনালি আমার খুব খারাপই লাগছে, কারণ আমি খুব নিজের চোখে দেখেছি তো যে এই ধরনের সাইকোলজিক্যাল ডিসেবিলিটিতে মানুষ কতটা খারাপ পর্যায়ে যেতে পারে, মানে কতটা খারাপ তাদের সাথে হতে পারে। আমি যেই বন্ধুদের কথা বললাম তোমায়, ঠিক আছে, আমি ওদেরকে এই স্টেজ থেকে এই স্টেজে নামতে দেখেছি, ঠিক আছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এত কষ্ট করে ঝড় জল বৃষ্টি ঠেঙিয়ে তুমি আজকে এখানে এসেছো, My এসে pleasure. ঘটনা শেয়ার করলে। আর সত্যি মানে ঘটনাটা এমনই একটা ঘটনা ছিল যে এটা না, যারা শুনবে হয়তো এই ঘটনাটা তাদের মনের মধ্যে অনেক দিন থেকে যাবে। আমি জানি না যে এই ঘটনাটা শুনে তারা কতটা ভয় পাবে, তারা কতটা ক্রিপি বা স্পুকি ফিল করবে, বাট এই ঘটনাটা মাইন্ডের মধ্যে থেকে যাবে। তার কারণ এই ঘটনাটার মধ্যে অনেক কিছু রয়েছে যেটা মানুষের মধ্যে অনেক অ্যাওয়ারনেস বাড়াবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, যে তুমি এরকম একটা ঘটনা আজকে গল্পওয়ালা প্ল্যাটফর্মে আমাদের দর্শকদের সাথে, আমার সাথে শেয়ার করলে। কারণ প্রত্যেকটা ঘটনা থেকেই কিছু না কিছু শেখার থাকে, কিছু না কিছু জানার থাকে। অনেক দরজা খুলে দেয় আমাদের সামনে, যাতে আমরা যারা প্যারানর্মাল বা হরর ফিল্ড নিয়ে কাজ করতে ভালোবাসি তাদের কাছেও জানার জন্য অনেক কিছুর অপশান ক্রিয়েট করে দেয়, তাই না? ধরো আজকে এরম ঘটনা থেকে তোমার যেটা প্রফেশন, যে লেখা, তোমার কাছে কিন্তু অনেক পাথ ক্রিয়েট হয়ে যাবে, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ দীপাঞ্জনা। আমি চাইবো তুমি ইন ফিউচারও এরকমই ঘটনা নিয়ে আসো। তবে তোমাকেও শুনতে thank তো you. খুব ভালো লাগে, মানে দেখো যারা শোনে তারা হয়তো গল্প হিসাবে শোনে, বাট যারা ফিল করতে পারে না যে সেই মানুষটার মধ্যে দিয়ে কি যাচ্ছে, তারা ফিল করতে পারবে যে সত্যি কতটা পেইনফুল একটা ইনসিডেন্ট ছিল। একদমই তো আমি চাইবো এরকম ঘটনা তুলে আনো, অ্যাটলিস্ট এই কারণে যাতে মানুষ আরও অনেক বেশি অ্যাওয়্যার হতে পারে, আরও অনেক বেশি সাবধান হতে পারে। তো কেমন লাগলো তোমার? আমার তো প্রত্যেকবারই খুব ভালো লাগে তোমার সাথে গল্প করে। এই যে মানে ঘটনার পরবর্তী যে আমাদের মধ্যে যে আলোচনাটা হয়, সেটা থেকে আমি প্রত্যেকবারই সমৃদ্ধ হই। আলোচনাটা করতে ভালো লাগে, কারণ যেহেতু আমাদের দুজনের এই ইন্টারেস্টটা সেম, সেম, ওয়েটা আলাদা হলেও, ওয়েটা বাট আলাদা হলে হ্যাঁ আমিও তোমার থেকে অনেক কিছু জানতে হ্যাঁ, পারি এরকম। যে কারণে গল্পটা করতে ভালো লাগে, যেটাকে আমরা আড্ডা বলি। একদম, কারণ ভৌতিক আমরা আড্ডা। তো বাঙালি, আমাদের আড্ডা তো সবসময় প্রিয়। একদম, থ্যাংক ইউ সো মাচ। আর বেশিক্ষণ আটকে রাখবো না তোমায়, আজকের ভৌতিক আড্ডা আমরা এখানে শেষ করব। আমি চাইবো খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে আমার দেখা হোক, আরও নিশ্চয়ই। জমিয়ে আড্ডা আমরা দেবো, ভয়ঙ্কর ঘটনাও শুনবো। কারণ তুমি যখনই এসেছো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স মানুষের তুমি আমাদের সামনে তুলে ধরেছো, এবং যেখান থেকে সত্যিই আমরা অনেক, মানে গল্প হিসেবে শুনলেও যেমন সেগুলো শুনতে ভীষণ ভালো লাগে, তেমন আমরা অনেক কিছু শিখতেও পারি যারা রিয়েলিটি হিসেবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করি। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। নিশ্চয়ই। আজকের আড্ডা এখানে আমরা শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই। থ্যাংক ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করুন। আর গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমার, আপনার, প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।